আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা, ভালো আছো আশা করছি। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসে। আজকে আমরা ভার্সিটি খ বাংলা প্রথম পত্রের একটা গদ্য নিয়ে কথা বলবো। এটা হচ্ছে অপরিচিতা, একটা ছোট গল্প। তো তোমাদের আহ সবচেয়ে বেশি পঠিত যে লেখাগুলো আছে তোমাদের সিলেবাসের, এর মধ্যে এটা হচ্ছে অন্যতম। তোমরা অনেক বেশি পড়ো এই গল্পটা, আমি জানি, কারণ এর মধ্যে এমন কিছু আছে যেটা তোমাদেরকে কিছুটা আনন্দ দেয়, চার্ম দেয়, ঠিক না? তো চলো আমরা শুরু করি। আমাদের এই মাস্টার ক্লাসগুলো মূলত হচ্ছে তোমার প্রশ্ন ব্যাংক, যেটা আমরা দেখো এখানে কি লিখছি, প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস। তোমাদের প্রশ্ন ব্যাংকে আমরা যতগুলো প্রশ্ন দিচ্ছি সেই প্রশ্নগুলো নিয়ে হচ্ছে এই আয়োজনটা থাকবে। আমরা এখানে তোমাদেরকে একটা অ্যানালাইসিস দেখাবো। দেখতে পাচ্ছ যে লেসনটার নাম হচ্ছে অপরিচিতা, গুরুত্ব কেমন, এটা হচ্ছে 3 স্টার। তারপরে প্রতিষ্ঠান মানে কোথায় কখন কেমন প্রশ্ন আসছে তার একটা পরিসংখ্যান এখানে দেখতে পাচ্ছ। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় 21-22-এ এখান থেকে আমরা একটা প্রশ্ন দেখতে পাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা অনেক বছর জুড়ে প্রায় 19টা প্রশ্ন দেখতে পাই। তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা বেশ কিছু বছরে প্রায় 19টা প্রশ্ন। জাহাঙ্গীরনগরে 18টা, জিএসটি তে হচ্ছে 3টা প্রশ্ন। তো এটাকে আমরা নাম দিছি হচ্ছে একটা অ্যানালাইসিস বা পরিসংখ্যান, যেভাবে বলো না কেন। তো এটা অ্যানালাইসিস পরিসংখ্যান দুটো একসাথে বলতে পারো। ওই যে দেখো উপরে লেখা আছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিগত 10 বছরে মানবিক বিভাগে আগত এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের পরিসংখ্যান। তো তুমি এখানে তাকাইলে একটা গ্ল্যান্স তুমি বুঝতে পারবা যে এই টপিকটা কেমন গুরুত্বপূর্ণ, কোন বিশ্ববিদ্যালয়ে কোন বছরগুলোতে কতবার এখান থেকে প্রশ্ন আসছে, এমসিকিউ প্রশ্ন। বুঝাতে পারলাম? মানে হচ্ছে তুমি এক দৃষ্টিতে ওই টপিকের নারী নক্ষত্রটা বুঝতে পারবা, এটাকে কতটা সিরিয়াসলি নেওয়া উচিত তুমি এটা ফিল করতে পারবা। এটা বুঝতেই পারো আমরা যথেষ্ট কষ্ট করে তোমাদের জন্য এটা সাজাইছি, যাতে করে তুমি এখান থেকে একটা আইডিয়া নিতে পারো। মনে রাখবা, যতক্ষণ পর্যন্ত না তোমার মধ্যে একটা নিজস্ব ফিলোসফি তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার ভালো করার সম্ভাবনা তৈরি হবে না। মানে তুমি খালি টিচারের পরামর্শ, ভাইয়ার পরামর্শ নিয়ে, ভাই কোনটা পড়বো বলে দেন, ওইটা বলে দেন, ওইটা পড়বো কিনা, ওইটা বাদ দিব কিনা। আচ্ছা, তুমি যদি সারাক্ষণ পরামর্শ নিয়ে বেড়াও, তাহলে নিজেকে তুমি উন্নত করবা কখন? বেটার তুমি নিজে একটু নিজেকে সময় দাও, একটা পার্সোনাল ফিলোসফি তৈরি করো। তোমার অ্যানালাইসিসের ক্ষমতা দিয়ে তুমি নিজেকে এমন একটা লেভেলে পৌঁছায় নাও, যাতে করে তুমি তোমাকে গাইড করতে পারো। যত ভালো স্টুডেন্ট আছে, যত ভালো রেজাল্ট করছে, এমন যারা খুব ব্রাইট মানুষ যারা, তারা দেখবা তাদের নিজস্ব ফিলোসফি তৈরি করছে। হ্যাঁ, তারা সাহায্য নেয়, নেয় নিছে তো, তারাও বড়দের সাহায্য নেয়, সবাই নেয়। কিন্তু একটা সময়ে গিয়ে এসব সাহায্য, এসব পরামর্শের ফলে বা নিজেকে নিজে সময় দেওয়ার ফলে, কষ্ট করার ফলে সে নিজের মধ্যে একটা পার্সোনাল ফিলোসফি বিল্ড আপ করে ফেলে। ওইটা দিয়ে সে নিজেকে গাইড করে, এবং যখন দরকার হয় তখন সে বড়দের পরামর্শ নেয়। সার্বক্ষণিক কারো পিছু পড়ে থাকে না, এবং সার্বক্ষণিক কারো পিছু পড়ে থাকাটা ভালো লক্ষণও না। বুঝতে পারছো? তো এই জন্য আমরা তোমাদেরকে পরামর্শগুলো দিয়ে যাচ্ছি, এখানে অ্যানালাইসিস দেখাই দিব। সমস্ত কিছু মিলে তুমি তোমার মধ্যে একটা নিজস্ব ফিলোসফি তৈরি করবা, এবং সেটা দিয়ে তুমি তোমাকে গাইড করবা। আশা করি এভাবে গাইড করলে তোমরা অনেক ভালো করবে, অনেক দূর চলে যাবা। তো চলো আমরা শুরু করি। এখান থেকে কেমন প্রশ্ন ছিল বিগত বছরগুলোতে আমরা একে একে দেখবো। তো এখানে দেখো, দেখতে পাচ্ছ আমরা বিশাল একটা আয়োজন বলতে পারো, প্রশ্নগুলো নিছি, আবার প্রশ্নগুলো দেখাইছি, কখন কোন বছরে কোন বিশ্ববিদ্যালয়ে আসছে, কোন ইউনিটে আসছে, সবকিছু এখানে দেওয়া থাকবে। বুঝতে পারছো? এবং প্রশ্নগুলোর পাশে তুমি যখন এই অ্যানালাইসিস, এই পরিসংখ্যানটা দেখবা, তুমি আরো বেশি নিজেকে সিদ্ধান্ত নিতে হেল্প করতে পারবা। তো আসো দেখি আমরা প্রথম প্রশ্ন। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। বাক্যটি কোন কালের চিন্তা করতে পারো? তুমি হয়তো প্রথমবার এই লাইন পড়ার পরে মনে মনে ভাববা যেটা কে বলছে, কাকে বলছে, এই জাতীয় প্রশ্ন আসবে। কারণ বিনোদার প্রসঙ্গে কথা, বিনোদাকে পাঠানো হয়েছিল আশীর্বাদ করার জন্য। তো বিনোদার ভাষা একটু আট। আট মানে হচ্ছে উনি খুব খোলা মনে প্রশংসা করেন না, বা আমরা অনেক সময় বাড়িয়ে বলি অনেক বেশি কোনো কিছুকে, একদম বিশাল একটা অবস্থা, অনেক বড় একটা মাছ 3 কেজি, এটা অনেক বড়, মানে যেমনটা অনেক বড় মনে হচ্ছে 20 কেজির কম না। তো এই টাইপের কিছু প্রবণতা আমাদের মধ্যে আছে, কিন্তু বিনোদা তার ঠিক উল্টা। উনি বেশি হইলেও কম করে বলেন, তার ভাষাটা আট। কতটা আট? আমরা যেখানে খুব চমৎকার বলি, তিনি বলেন চলনসই। চলনসই মানে চলে, চলতে পারে। তো বলছিলেন বিনোদা, বলছিলেন হচ্ছে কল্যাণীর প্রসঙ্গে। তো পরীক্ষার প্রশ্ন হচ্ছে কোন কালের। এখানে দেখো, নিত্যবৃত্ত অতীত, সাধারণ বর্তমান,
পুরাঘটিত বর্তমান, পুরাঘটিত ভবিষ্যৎ। যদি এখানে নিত্যবৃত্ত অতীতের জায়গায় মোটামুটি নিত্যবৃত্ত বর্তমান থাকতো, দেখো যদি থাকতো আর কি, বুঝো কথাটা, হ্যাঁ, নিত্যবৃত্ত বর্তমান থাকলে এটা খুব ভালো উত্তর হইতো। কেন ভালো উত্তর হইতো? নিত্যবৃত্ত মানে হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যেগুলো সেগুলো ইংলিশে বললে তোমরা সহজে বুঝবা, বাংলায় তো কম বুঝো। হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে অভ্যাসগত কর্ম। প্রতিদিন নদীর তীরে হাঁটি, আমার একটা নির্দিষ্ট টাইমে কাজটা হয়। অথবা প্রতিদিন নদীর তীরে হাঁটতাম, মানে আগে হাঁটতাম একটা নির্দিষ্ট টাইমেই, তো আমি হাঁটতাম, এখন আর হাঁটি না। প্রতিদিন খেলতাম, এখন আর খেলি না। প্রতিদিন সকালবেলা মক্তবে যেতাম, এখন আর যাই না, ছোটবেলার কথা। তো যদি অতীতের অভ্যাসগত কর্ম হয় এমন, যেটা আগে করতাম এখন আর করি না, এমন হলে আমরা সেটাকে বলি হচ্ছে নিত্যবৃত্ত অতীত। আর যদি সেটা বর্তমান কালে ঘটে, সেটা নিত্যবৃত্ত বর্তমান। যেমন প্রতিদিন খেলি, প্রতিদিন দৌড়াই, তারপরে প্রতিদিন হাঁটতে যাই, যেখানে আমরা বলি এটা, সেখানে তিনি বলেন এটা, মানে এটা তার অভ্যাসের অংশ। এটা নিত্যবৃত্ত বর্তমান হলে ভালো উত্তর হইতো। কিন্তু এখানে দেখো, নিত্যবৃত্ত অতীত আছে, সাধারণ বর্তমান আছে, পুরাঘটিত বর্তমান আছে, পুরাঘটিত ভবিষ্যৎ আছে। এখন নিত্যবৃত্ত অতীত নেওয়া যাচ্ছে না, কারণ নিত্যবৃত্ত অতীতের লক্ষণ হচ্ছে হাঁটতাম, করতাম, খেলতাম, দেখতাম, ধরতাম, তাম, করতিস, ধরতিস, খেলতিস, আনতিস, অভ্যাসের অংশ হিসেবে অতীতে চলে যাবে। তো যেহেতু নিত্যবৃত্ত অতীত না আমার দিয়ে রাখছে এই জায়গায়, আমার নিত্যবৃত্ত বর্তমান নাই, তাহলে নিত্যবৃত্ত অতীত নেওয়া যাচ্ছে না, কাল চেঞ্জ হয়ে গেছে। আর পুরাগঠিত বর্তমান, পুরাগঠিত ভবিষ্যৎ, এগুলোর তো কোনো পাত্তাই নেই। পুরাগঠিত মানে তো পারফেক্ট, বুঝতে পারো নাই? আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, তাহলে খেয়েছি, ধরেছি, এনেছি, চলেছি, এগুলো পুরাগঠিত, এগুলোর কোনো সুযোগই নেই। তাইলে নিত্যবৃত্ত বর্তমান যেহেতু নাই, নেওয়া যাবে সাধারণ বর্তমান। কেন? কারণ বইতে রুলস আছে, দেখবা, পড়লে বুঝতে পারবা যে সাধারণ বর্তমান কালের একটা অংশ হচ্ছে নিত্যবৃত্ত বর্তমান। কোন জায়গায় ফাঁকিটা দিছে এবার বুঝছো? মানে কি যে একটা ট্রিকি কোশ্চেন এটা। সাধারণ বর্তমান কালের একটা অংশ নিত্যবৃত্ত বর্তমান। সাধারণ বর্তমান কোনটা? প্রেজেন্ট ইনডেফিনিট। এখন ইংলিশে দেখো, মিলাই নাও, পরিষ্কার লেখা আছে, যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয় এবং যদি ইউনিভার্সাল ট্রুথ হয়। দেখো মিলে কি মিলে না? যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয় এবং যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, এই দুটোর ক্ষেত্রে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট, যেখানে যেখানে ইংলিশ দিয়ে বললে সহজে বোঝা যায়, সেই জিনিসগুলো আমি তোমাদের চেষ্টা করব পাশাপাশি ম্যাচ করে দেওয়ার। তাহলে হ্যাবিচুয়াল ফ্যাক্ট এবং তোমার হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, এগুলো সবগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। প্রেজেন্ট ইনডেফিনিট মানে সাধারণ বর্তমান। তো বাংলাতে আমরা উত্তর নিচ্ছি সাধারণ বর্তমান। কেন নিচ্ছি এবার নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আসো আমরা ক্রিয়ার রূপ লক্ষ্য করি। এতক্ষণ তো অ্যানালাইসিস করলাম আমরা অপশন নিয়ে, এবার ক্রিয়ার রূপে দেখো, বলা হচ্ছে যেখানে আমরা বলি সেখানে তিনি বলেন। কারণ কাল বুঝতে হলে তোমাকে ক্রিয়ার রূপ বুঝতে হবে, অন্য কিছু বুঝে তো লাভ নাই। এখন যদি আমি অতীতে নিতে চাই, তাহলে বলবো যেখানে আমরা বলতাম, যেখানে আমরা বলতাম চমৎকার, তিনি বলতেন চলনসই, তাহলে এটা নিত্যবৃত্ত অতীত হইতো। যেখানে আমরা বলবো ভবিষ্যৎ, তিনি বলবেন ভবিষ্যৎ, সুযোগ নাই। তাহলে এখন তুমি ক্রিয়ার রূপ দেখো, আমরা বলি এটা বর্তমান কালের, সেখানে তিনি বলেন বর্তমান কালের। বুঝতে পারছো? এই জন্য এটা অবশ্যই বর্তমান কালে নিতে হবে, কিন্তু পুরাঘটিত বর্তমান হবে না, হবে সাধারণ বর্তমান। কারণ সাধারণ বর্তমান মানে হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট এবং ইউনিভার্সাল ট্রুথ। যেটা নিত্যবৃত্ত বর্তমান, এটা সাধারণ বর্তমানেরই অংশ। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, এখন আসো, দেখো আমি একটা কোশ্চেন সলভ করার জন্য কত দিক আলোচনা করে আসছি, ভালো মতো বোঝো। আমাদের মাস্টার ক্লাসগুলো বিশেষ করে তোমার হচ্ছে যে আলোচনাগুলোর মধ্যে বাংলা প্রথম পত্রের সাথে দ্বিতীয় পত্র বা গ্রামারটা চলে আসবে এগুলো ক্লাসগুলোতে। এখন তুমি কি এত সময় পাবা হলে? পাবা না তো। বা আমি যখন যদি অ্যান্সার করতাম, আমি কি এত সময় পাইতাম? পাইতাম না তো। আমি তোমাকে বোঝানোর জন্য বলছি এগুলো। তোমরা অনেক সময় বলে যে ভাই আপনারা তো অনেক সময় দিয়ে বোঝাচ্ছেন, আমরা এত সময় পাই না। ভাইয়া, আমি সময় দিয়ে বোঝাচ্ছি তুমি বোঝার জন্য, আমি তো সময় ছাড়াই দাগাই দিতে পারি। কারণ আমি দাগাই দিলে তো আর তোমার লাভ হবে না। তাহলে তুমি যেটা করবা একটু খেয়াল করো, এখানে আমি কতগুলো রুলস কিভাবে কিভাবে অ্যাপ্লাই করলাম, কোনগুলোর আলোকে আমি এখান থেকে ডিসিশন মেক করলাম, তুমি তো দেখতে পাইছো, তাই না? তো তোমাকে এখন বুঝে নিতে হবে যে আমি গ্রামারের বেসিক ধরে পড়বো। এই ক্লাস আমার রেকর্ড হচ্ছে, খুব দ্রুত আপলোড হয়ে যাবে, তোমরা আশা করি খুব দ্রুতই দেখবা। তো যবে থেকে তুমি এটা দেখবা, তখন থেকে তুমি এটা বুঝে নিও যে আমাকে বেসিকের পিছনে জোর দিতে হবে। মুখস্থ করে, আন্দাজি পড়ে, অনেক হার্ড ওয়ার্ক করেই
আমি চান্স পাই যাবে ওটা এমন না, তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে এবং প্রচুর পরিমাণে বেসিকের পিছনে জোর দিতে হবে, তাহলে তুমি অনেক ভালো করবা। আসো সামনে যাই। বেহাই সম্প্রদায়ের আর যাই হোক, ড্যাশ থাকাটা দোষের, বাক্যটির শূন্যস্থানে বসবে তেজ থাকাটা দোষের। বেহাই সম্প্রদায় বলতে এখানে মূলত মেয়ে পক্ষের বেহাইকে বলতে বোঝানো হয়েছে, হ্যাঁ, পুরুষ পক্ষের না। মানে আমাদের কালচার একটা সিস্টেম আছে দেখবা, অনেকের কমন পড়ে যাবে, যে মেয়ের বাবাকে এমন ভাবে চাপা হয় যে এই যে মেয়ের বাবা হয়েছে এটা তার বিরাট অপরাধ। আর ছেলের বাবা একটা ভাব নিয়ে থাকে যে আমি মহাপুরুষ, জিব্রাইলের লোকে মিটিং করি প্রতিদিন একবার, আমি ছেলের বাপ, তুমি হচ্ছে গিয়ে মেয়ের বাপ, তুমি আমার সবসময় তেল মেরে চলবা। তো বেহাই সম্প্রদায়ের আর যাই থাকুক, তেজ থাকা দোষের, এটা মনে করতেন হচ্ছে মামা। এবং এটা মনে করার কারণ কল্যাণীর বাবাকে জন্য ইচ্ছা মতো চাপা যায় আর কি। এটা মারাত্মক খারাপ জিনিস, এখান থেকে আমাদের বের হইতে হবে। কারণ আমরা আমাদের সোসাইটিতে দেখি, মেয়ে বিয়ে দেওয়ার পরে মেয়ের জামাই যদি মেয়ের প্রতি খুব কেয়ারিং হয়, তাহলে মেয়ের মা খুব গলা বাড়ায় বলে আমার জামাইটা অনেক ভালো, আমার মেয়েটাকে খুব দেখে রাখে, সকালবেলা তো ওকে ঘুম থেকে উঠতেই দেয় না, নাস্তা বানায় দেয়, আমার মেয়ে খেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে, আমার জামাইটা খুব ভালো, সপ্তাহে একবার চাইনিজ খাওয়াইতে নিয়ে যায়, মাসে 2বার সিনেমা। সেম কাজ যদি নিজের ছেলে করে, নিজের ছেলের বউয়ের ব্যাপারে, তাহলে তুই এসেছিস একটা মেয়ে ঘেঁষা, ঠিক না? তো এসব থেকে আমাদের বের হইতে হবে ভাইয়া, সব সমানভাবে চিন্তা করতে হবে। আমার মন উতলা করিয়া দিল, কে মন উতলা করিয়া দিল? মানিক, হরেন্দ্র, হরিশ, মহেশ, এই যে এই এই ডাকাইত। কেন? এখন অনুপমের বয়স তখন 22 বছর, তার মাথার মধ্যে বিয়ের ভূত ঘুরতেছে। এখন তোমরা বলো ভাইয়া বয়স যে 22, এই কথা তো কোথাও লেখা নাই, আপনি কোথা থেকে বের করলেন? কারণ পোলাপানের পরীক্ষায় প্রশ্ন আসলে হুড়মুড় করে সবাই 23 দিয়ে আসে, আপনি বলতেছেন 22, না বয়স তখন 22 ছিল। কিভাবে 22 ছিল আমি তোমার প্রমাণ করে দিই। দেখবা বিয়ে করতে গেছে, তারপরে ওখান থেকে জুতার বাড়ি খায় আসছে, তাই না? তোমরা চাইলে আমার ওয়ান শট গুলো দেখতে পারো, ইউটিউবে ওয়ান শট গুলো সবার জন্য ওপেন করে দেওয়া আছে। দেখবা আমরা ওখানে আরো ডিটেইলে আলোচনা করছি, প্রতি এক একটা টপিকের উপরে মিনিমাম 3 ঘন্টার লেকচার, ওয়ান শট সিকিউ, ওয়ান শট এমসিকিউ। তো খেয়াল করে দেখবা, ওখানে বিয়ে করতে গিয়ে জুতার বাড়ি যখন খায়, ওই জায়গায় বয়সের কথা উল্লেখ নাই। এরপরে গল্প আগায়া যাবে, খেয়াল করো, 1 বছর অপেক্ষা করছে যে মানুষের যে কানাঘুষা আলোচনা, যে মেয়ের বাড়ি থেকে জামাই বের করে দিছে, বিয়ে দেয় নাই, কত বড় কলঙ্ক, এটা যেন মানুষ ভুলে যায়, স্তিমিত হয়, এই জন্য 1 বছর ওয়েট করছে। ওয়েট করে তারপরে তীর্থযাত্রা করতে যাচ্ছিল। তীর্থযাত্রা বুঝো তো, ধর্মীয় জায়গা দেখতে যাওয়া, বা ওখানে পুণ্য লাভের জন্য যাওয়া। আমরা যেমন মুসলমানরা মক্কা, মদিনা, জেরুসালেম এগুলোতে যাই, ওরকম হিন্দুরা গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন ওই জায়গাগুলোতে যায়। ওই জায়গায় একটা লাইন আছে দেখো, 1টা বছর গেল, 1টা বছর গেল, দিয়ে তারপরে বলা আছে যে মা তো বিয়ের কথা বলতেই পারেন না, এই কথা তো প্রস্তাব আনতেই পারেন না কোথাও, মানে লজ্জায় লজ্জায় 1টা বছর গেল, তারা তো বিয়ে নিয়ে কথা বলতেই পারে না। 1টা বছর গেল, বিয়ের কথা আর হচ্ছে না, তারপরে তারা যাচ্ছে তীর্থযাত্রায়, তাহলে 1টা বছর গেল মানে হচ্ছে 1 বছর যোগ হবে। আচ্ছা, এখন একদম শেষে গিয়ে বলছে তখন ছিল 23, এখন হয়েছে 27, ভালো করে বুঝবা। তাহলে এই কল্যাণীর সাথে যখন দেখা হয়, এবার তো ধরতে পারবে আশা করি, কারণ তোমাদের এই জায়গাটায় গ্যাপ ছিল। যখন দেখা হয়েছে কল্যাণীর সাথে ট্রেনে, তারপরে যখন আর গিয়ে সে লিখছে কাহিনীগুলো, ওই জায়গায় 23 আর 27, এটা আমরা প্রত্যেকে জানি। এখন আমরা ভুলটা করে ফেলি যে বিয়ের সময় ছিল 23, না বিয়ের সময় 23 ছিল না, কল্যাণীর সাথে দেখা হওয়ার সময় ছিল 23, বিয়ের সময় ছিল 22। আর যখন সে গল্প লিখে, যখন সে তার নিজের দুঃখের কথাগুলো বর্ণনা করে, যখন সে গিয়ে হচ্ছে কানপুরে কল্যাণীর আশেপাশে ঘুরঘুর করে পড়ে থাকে, যার সাথে যার কি বলে ভাব, তার একটু দেখলেও লাভ, ওই ওই পরিস্থিতি যখন সে চলে, তখন তার বয়স 27, এগুলো আমরা মিলাইতে পারছি। তাহলে যখন সে গল্প লিখে সে সময়কার কথা 27, যখন ট্রেনে দেখা হয় কল্যাণীর সাথে, 4 বছরের মামলা, 24, 25, 26, 27, 23, 1টা বছর গেল, বিয়ের কথা আলোচনা করতে পারে না লজ্জায়, মানে বিয়ে যখন করার কথা হচ্ছিল, যখন সে বিয়ে করতে গিয়ে দাবরানি খায় আসলো, তখন তার বয়স হচ্ছে 22। এবার বুঝছো ভাই, এই প্রশ্ন যদি দেয় পরীক্ষায়, ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করার সম্ভাবনাই বেশি। আশা করি এটা তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো 22 বছর বয়সের যুবক ছাওয়াল, তখন তো তার মধ্যে বিয়ের ভূত, সে একটা পার্টনার চাইবে, এটাই স্বাভাবিক, পড়াশোনা শেষ। তো বলছে তখন ওই সময় আমার মন এসে উতলা করিয়ে দিল, কেউ উতলা করে দিল,
হরিশ, মেয়ে যদি চাও, যদি একটা মেয়ে বিয়ে, ভালো মেয়ের কথা বলো, এটা খাসা মেয়ে আছে, খাসা মানে হচ্ছে ভালো, সুন্দর, চমৎকার। এরপরে আসো, তখন আমার বয়স ছিল 23, এখন হইয়াছে 27। কোন রচনা এবং কার বয়সের কথা বলা হয়েছে, যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বলেছি? অপরিচিতা গল্পে বলা হয়েছে অনুপমের বয়স নিয়ে, তাই না? দেখো কত জায়গায় আসছে এই প্রশ্ন। আর এর আগের প্রশ্ন যেটা নিয়ে কথা বলছিলাম, এটাও দেখো অনেক জায়গায় আসা প্রশ্ন। এগুলোর ব্যাপারে সতর্ক থাকবা। প্রথম পত্রের যে প্রশ্নগুলো আসে, তোমার জন্য একটা প্রশ্ন মিস না হয়। অনেকে এখানে বোকামি করে একদম, মানে বুঝতেই পারে না, বলে ভাই প্রশ্নই তো আসে 4টা বা 5টা, আমরা দ্বিতীয় পত্রকে বেশি করে পড়বো। হ্যাঁ, তুমি দ্বিতীয় পত্রকে বেশি করেই তো পড়বা, কিন্তু প্রথম পত্রে তুমি 10% এফোর্টে 100% আউটকাম তৈরি করতে পারবা। এটা হচ্ছে প্রথম পত্রের সুবিধা, কারণ তুমি এটাকে সহজে আত্মস্থ করতে পারবা। দ্বিতীয় পত্রের কিছু প্রশ্ন আছে তুমি জীবনের প্রথম দেখবা ওই পরীক্ষা হলে যাওয়ার পরে। তো গ্রামার তুমি বেশিই পড়বা, যেহেতু মার্কস ওই জায়গায় বেশি, ওইটা কঠিন বেশি। কিন্তু প্রথম পত্রকে অবহেলা করলে তো তোমার ওই 5টা নম্বর ফাও চলে যাবে। এটা করা যাবে না, এখানে যেন তুমি পূর্ণ নম্বরটা পাও। এরপরে আসো, ফল্গু কি? হোলি খেলায় ব্যবহৃত ফাগ। তারপরে হচ্ছে পাহাড়ি ঝর্ণা, অন্তঃসলীলা নদী, পয়লা ফাগুনের উৎসবের গান। অন্তঃসলীলা নদী, অন্ত মানে হচ্ছে ভেতরে, সলীলা মানে পানি ধারণ করেছে এমন। তাহলে ভেতরে পানি আছে এমন নদী, ভেতরে পানি আছে এমন নদীর ভেতরে পানি থাকে? হ্যাঁ, নদীর ভেতরেই পানি থাকে। উপরে বালু থাকে, সেই বালু সরাইলে নিচে পানির আস্তরণ। একটা শীতের এলাকাতে, তোমরা এখন তো ইউটিউবে এগুলো এভেলেবল দেখো, বিভিন্ন রিলসে বরফের উপর দিয়ে দৌড়াচ্ছে দেখবা, সেই বরফ আঘাত করে ভাঙলে, বরফ সরে গেলে ভেতর থেকে ঠান্ডা পানি বের হয়ে আসে। এখন উপরের পানিটাই বরফ হয়ে গেছে, দ্যাটস ট্রু, কিন্তু উপরে তো আর তরল না, শক্ত হয়ে গেছে। তো শক্ত বরফটা সরাই দিলে ভিতর থেকে পানি বের হয়ে আসতেছে। দারুণ না? তো ফল্গু হচ্ছে ভারতের গয়া অঞ্চলে একটা নদী, যে নদীর নিচে হচ্ছে পানি, উপরে বালু, ওই বালু সরায় ফেলে নিচ থেকে পানি পাওয়া যায়। তো এখানে অনুপম এই কথাটা বলছিল, প্রসঙ্গ ছিল এই যে ফল্গুর বালির মতো আমাদের সমস্ত সংসারটাকে মামা নিজের মধ্যে শুষিয়ে লইয়াছেন। ওই তাকে ম্যানেজ করতে না পারলে এখানে কোনো কিছু হয় না। মানে ফল্গু যেমন তোমার হচ্ছে বালু না সরালে পানি পাওয়া যায় না, তো ফল্গুর বালুর মতো সংসারকে নিজের মধ্যে সে নিয়ে নিছে, মানে মামাকে ম্যানেজ করতে না পারলে অনুপমদের সংসারে কোনো সিদ্ধান্ত বাস্তবায়িত হয় না। এবং এই যে সংসারগুলোতে সবগুলোতে ভেজাল আছে দেখবা, যেখানে তোমার হচ্ছে মানে নিজের বাড়িতে বাদ দিয়ে আরেকজনের বাড়িতে গিয়ে কেউ যদি মাতব্বরি করে, ওই বাড়িতে সবসময় ভেজাল থাকে। এরপরে আসো, রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গদর্শন, প্রবাসী, সবুজপত্র, ধূমকেতু। সবুজপত্র। এটা নিয়ে বিরাট বিরাট প্রশ্ন আছে পরীক্ষায়, এটা কাজে লাগবে, মনে রাখো। সবুজপত্র 1914 সালে প্রকাশিত হওয়া শুরু হয়, এবং এটা প্রমোদ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হইতো। আর বাংলা ভাষায় গদ্য রীতির ক্ষেত্রে আর কি, এই চলিত রীতির প্রবর্তক পত্রিকা হচ্ছে এটা। এটা খুব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এই তথ্যটা। বুঝতে পারো নাই? বঙ্কিমীয় বাংলা তো বুঝো, বা বিদ্যাসাগরীয় বাংলা, অর্থাৎ সাধু রীতির কঠিন বাংলা, ঠিক না? ওখান থেকে আমাদের যে এখন চলিত প্রমিত আধুনিক প্রাঞ্জল যে রীতিতে আমরা কথা বলি বা সাহিত্য পড়ি, এই সিস্টেমটা প্রমোদ চৌধুরী ডেভেলপ করেছেন, মনে থাকবে। এবং সেটা করছেন হচ্ছে সবুজপত্র পত্রিকার মাধ্যমে, মাসিক পত্রিকা ছিল এটা, 1914 সাল থেকে প্রকাশিত হইতো। তো বাংলা গদ্য রীতিতে চলিত রীতির প্রবর্তক এই পত্রিকা, এবং মূলত প্রবর্তক প্রমোদ চৌধুরী করেছেন এই পত্রিকার মাধ্যমে, এটা দিয়ে লেখালেখি করার মাধ্যমে। এবং একটা ইন্টারেস্টিং তথ্য আছে এখানে। রবীন্দ্রনাথ প্রথমে প্রমোদ চৌধুরীকে বললেন যে, প্রমোদ, এটা কি শুরু করছো তোমরা? তোমরা তো ভাষাটার মান সম্মান সব নষ্ট করে ফেলাইতেছো। মান সম্মান নষ্ট করে ফেলাইতেছো মানে হচ্ছে সাহিত্যের ভাষা, সাহিত্যের ভারিক্য এবং গাম্ভীর্য ভাব নিয়ে থাকবে। এখন সাহিত্যের ভাষা যদি সাধারণ মানুষের ভাষার মতো এত চটুল হয়ে যায়, তাহলে তো হবে না। আর প্রমোদ চৌধুরী বললেন, দেখেন গুরুদেব, আহ মানুষের যেহেতু সাহিত্যের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করা আবশ্যক, এই জন্য মানুষ যে ভাষা এটাকে বেশি রিসিভ করবে, সেই ভাষায় সাহিত্য রচিত হওয়া উচিত। সাহিত্য কোন নির্দিষ্ট ক্লাসকে যেহেতু সীমাবদ্ধ রাখার জন্য, ক্লাসে সীমাবদ্ধ থাকার জন্য যেহেতু সাহিত্য তৈরি হয় না, সাধারণ মানুষের জন্য হয়, তো সাধারণ মানুষের ক্লোজ ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। এই যুক্তি ছিল প্রমোদ বাবুর, এবং শেষমেশ প্রমোদ চৌধুরীর যুক্তি মেনে নিয়েছেন রবীন্দ্রনাথ। ইনফ্যাক্ট রবীন্দ্রনাথ সাধু ভাষা বাদ দিয়ে চলিত ভাষায় লেখালেখি করছেন।
সবুজপত্র গল্পে। তার উপন্যাসও আছে রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত ভাষায় লেখা। আর যে তথ্য তোমাদেরকে এখন পর্যন্ত বলি না সেটা হচ্ছে প্রমোদ চৌধুরী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতিজির জামাই। ভাতিজির জামাই মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এক ভাতিজি ছিল নাম ইন্দিরা, এই ইন্দিরার হাজবেন্ড ছিলেন হচ্ছে প্রমোদ চৌধুরী। বুঝতে পারছো? রবীন্দ্রনাথরা তো খুব ছোট্ট ফ্যামিলি ছিল, ওনারা প্রায় 15 ভাই বোন ছিলেন। বুঝতে পারছো? রবীন্দ্রনাথ 14তম। তো এক বড় ভাইয়ের মেয়েকে বিয়ে করেছিলেন প্রমোদ চৌধুরী, এই ভাতিজির জামাই আর হচ্ছে চাচা শ্বশুর। তারপরে আসো, পঞ্চস্বর কে নিক্ষেপ করেন? মদন, গণেশ, কার্তিক, শিব। মদন। ওনার আরেক নামই হচ্ছে পঞ্চস্বর। মদন দেবের আরেক নাম হচ্ছে, ওনার নাম কামদেব, বা উনি প্রেমের দেবতা। এখানে গল্পে একটা লাইন আছে দেখবা, যে আমি দেখলাম যে আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। কি মারাত্মক লাইন! এটা যে আবার আসবে না তার কোনো গ্যারান্টি নেই। বুঝতে পারছো? এটাও আসতে পারে। দেখলাম যে প্রজাপতির সঙ্গে ওই যে পঞ্চস্বরের কি নাই গো, বিরোধ নাই। এখন প্রজাপতির সাথে পঞ্চস্বরের বিরোধ না থাকা, এটা যে কি মিন করে? এই প্রজাপতি উনি হচ্ছেন বিয়ের দেবতা। উনি কিসের দেবতা? হিন্দু মতে আর কি। আর পঞ্চস্বর হচ্ছেন প্রেমের দেবতা বা কামনার দেবতা, উনি মদন দেব। মানে সহজ কথা আমি যদি বলি, কামনা বাসনা জাগ্রত করেন, কামনা বাসনার দেবতা। সহজে বুঝো ব্যাপারটা, হ্যাঁ? কথাটা একটু অ্যাডাল্ট, কিন্তু তোমাকে বুঝতে হবে। বলছে যে যখন অনুপমের বয়স 22, তখন তার মধ্যে বিয়ে করার স্বাদ জাগছে। স্বাদ জাগছে মানে তার মধ্যে পঞ্চস্বর কামনা বাসনা তৈরি করে দিছে, কামনা বাসনা অ্যাক্টিভ করে দিছে। অর্থাৎ সোজা কথা, তার মধ্যে সেক্সুয়াল ডিজায়ার তৈরি হয়েছে। কথা বুঝছো? তাহলে পঞ্চস্বরের কাজ হচ্ছে মানুষের মধ্যে সেক্সুয়াল ডিজায়ার তৈরি করে দেওয়া। আচ্ছা, তাহলে 22 বছর বয়স অনুপমের মধ্যে পঞ্চস্বর সেক্সুয়াল ডিজায়ার তৈরি করে দিলেন, মানে কামনা বাসনা তৈরি হয়ে গেল। এটা পঞ্চস্বরের কাজ। কামনা কামনা বাসনা না থাকলে পৃথিবী টিকবে না। আমরা তো এটাকে মানে এমন এক ট্যাবু সমাজে বসবাস করি, আর সমাজে এত নিষিদ্ধ ভাবে এটার চর্চা হয়, সবকিছু মিলে একটা খিচুড়ি হয়ে গেছে। তুমি একটু চোখ বন্ধ করে চিন্তা করে ভাবো, যদি মানুষের মধ্যে কামনা বাসনা না থাকতো, এই সভ্যতা আজ পর্যন্ত আসতো কিনা? যৌবন যে আল্লাহর দেওয়ার নিয়ামত, কেন আমাদের ধর্মে এই কথাটা বলা হয়েছে, কেন আসছে এই কথাটা, কেন এটার হেফাজত করার কথা বলা হয়েছে, এগুলো তো আমরা চিন্তাই করি না। আমরা এগুলো নিয়ে কথাও বলতে চাই না, বুঝতেও চাই না কোনো কিছু। যদি নরনারীর মধ্যে কামনা বাসনার সম্পর্ক না থাকে, এই সভ্যতা টিকবে না। তুমি আমি এই পৃথিবীতে আসছি এই বাসনার কারণে, তাই না? কথাটা সহজে বোঝার চেষ্টা করো, এটা খুব সিম্পল একটা ইকুয়েশন। সো কামনা বাসনা এটা সৃষ্টিকর্তা আমাদের মধ্যে দিয়ে পৃথিবীতে পাঠাইছেন। এটা তো আমরা পৃথিবীতে আইসা কোনো জায়গা থেকে আমরা নিজের অর্জন করিনি। এটাকে নিয়ন্ত্রিত উপায়ে ব্যবহার করতে বলা হয়েছে, ধর্মের সমাজের বিধান মেনে। ঠিক না? এগুলো বুঝতে হবে, তোমরা বড় হয়েছো। আচ্ছা, এখন হিন্দু মতে যে কথাটা বলা হয়েছে, যে পঞ্চস্বর কামনা বাসনা মানুষের মধ্যে জাগ্রত করেন, এখন কামনা বাসনা মিটানোর উপায় কি? বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। খুবই সিম্পল। কারণ মানুষ সামাজিক জীব, সে সমাজ এবং ধর্মীয় গণ্ডির ভিতরে, তো তার জন্য সিস্টেম দেওয়া আছে। তো কামনা বাসনা মিটানোর উপায় হচ্ছে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, পুরুষ নারীকে, নারী পুরুষকে বিয়ে করবে। আচ্ছা, সো হিন্দু ধর্মে আবার এই বিয়ের ব্যবস্থা করেন যিনি, তিনি প্রজাপতি বা ব্রহ্মা। ক্লিয়ার? তাহলে দুই দেবতার দুই কাজ। এক দেবতা কামনা বাসনা জাগ্রত করে দিবে, আরেক দেবতা সেটা মিটানোর ব্যবস্থা করে দিবে। কারণ অনুপমের ভাগ্যে ফটাফট দুটো হয়ে গেছে, তার মধ্যে কামনাও তৈরি হয়েছে, আর তখন হরি শেষে বলছে তাহলে ভালো মেয়ে আছে বিয়ে করবে নাকি, বিয়ের ব্যবস্থাও হয়ে গেছে। এর মানে পঞ্চস্বরের সাথে আর প্রজাপতির চিন্তার কোনো বিরোধ নাই, প্রজাপতির ইচ্ছার সাথে পঞ্চস্বরের ইচ্ছার কোনো বিরোধ নাই। আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের বিরোধ নেই। অর্থাৎ যখনই আমার মধ্যে সেক্সুয়াল ডিজায়ার তীব্রভাবে তৈরি হইলো, সেটা মিটানোর ব্যবস্থাও তৈরি হয়ে গেল। আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে? তো দেখো আবার এই প্রশ্ন চলে আসে কিনা তার ঠিক নেই। এরপরে আসো, তাহলে আমরা এখান থেকে শিখলাম পঞ্চস্বর নিক্ষেপ করেন মদন।
তো মদনের নামই পঞ্চস্বর, উনি কামদেব, উনি প্রেমের দেবতা। আর এই পঞ্চস্বর বা পাঁচটা স্বর বা তীর উনি নিক্ষেপ করেন, এটা প্রেমের স্বর আর কি। এটা দিলে মানুষ প্রেমের ইয়েতে কি বলে অনুরাগে অজ্ঞান হয়ে পর্যন্ত হতে পারে। যাই হোক, সে অনেক উপরের উচ্চ মার্গের আলোচনা, সেদিকে যাচ্ছি না। নিচের কোন গ্রন্থটি উপন্যাস? কালান্তর, রুদ্রমঙ্গল, দেশে বিদেশে, শেষের কবিতা। শেষের কবিতা, বাকিগুলো উপন্যাস না। রুদ্রমঙ্গল তো প্রবন্ধ, দেশে বিদেশে তো হচ্ছে তোমার ভ্রমণ কাহিনী, এটা সৈয়দ মুস্তফা আলীর। তারপরে শেষের কবিতা তো রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস, খালি উপন্যাস না, বিখ্যাত উপন্যাস। অমিত, লাবণ্য, তাদের কথা তোমরা জানো। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম? মুসলমানের গল্প, মুসলমানের গল্প, মুসলমানির গল্প, মুসলিমের গল্প, মুসলমানির গল্প। এখন এটা নিব না এটা নিব, এটা হচ্ছে গিয়ে কথা। এখন উত্তর যখন তুমি চুজ করবা, নিয়ম হলো যে সিস্টেমে সাহিত্যিক এটাকে কোড করে গেছেন তুমি সেই সিস্টেমে নিবা আর কি। এখন কখনো কখনো তুমি এগুলো নিয়ে বেকায়দায় পড়বা। পড়বা এই কারণে আমি তোমার একটা উদাহরণ দিয়ে দিই। দেখো, এটা তো প্রশ্ন আসছে জাহাঙ্গীরনগরের সিতে, চিটং বিশ্ববিদ্যালয়ে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে। রাজবন্দির জবানবন্দি একটা বই, প্রবন্ধের বই, কাজী নজরুলের লেখা। আমি যেমন ভাবে লিখছি বানানটা ঠিক এরকম, রাজবন্দির জবানবন্দি, যেটা দীর্ঘইকার ওটাও দীর্ঘইকার। এখন বাংলা একাডেমির আধুনিক নিয়ম যেটা 13 সালে আসছে, 17 সালে যেটা আবার পরিমার্জন হয়েছে, ওই জায়গায় বিদেশি শব্দগুলোতে বা সংস্কৃত শব্দের নিয়মে, অর্থাৎ যে আপডেট মডিফিকেশন আসছে, কিছু কিছু জায়গায় এখন রস্বইকার ব্যবহার করার কথা বলা হয়েছে। এবং ওই সিস্টেমে ওরা করছে কি, এগুলাতে রস্বইকার ব্যবহার করে তোমাদের বইতে পর্যন্ত রাজবন্দির এই জবানবন্দি এরকম করে লিখে দিছে। এখন আমি জানি না একজন রাইটার যেভাবে তার বইয়ের নাম লিখে গেছেন সেটা চেঞ্জ করার কোনো উপায় অন্য কেউ অবলম্বন করতে পারে কিনা, বা এটা করা যায় কিনা আমি জানি না। আমি এটা জানি যে শরৎ বাবুর এই শরৎ আর চন্দ্র, এটাকে সন্ধি করলে তোমরা জানো খণ্ডতর পরে সমস্ত ব্যঞ্জন ডাবল হয়ে যায়। উদ যোগ দিন, উড্ডিন, উদ যোগ লাস, উল্লাস, ঠিক আছে, ডাবল হচ্ছে। এখানেও সেম, শরৎচন্দ্র কাহিনীটা ডাবল হওয়ার কথা ছিল, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু উনি ওনার নিজের নাম, যেহেতু এটা কি বলে প্রপার নাউন, উনি ওনার মতো করেই রাখছেন শরৎচন্দ্র। আবার যেমন তুমি জানো যে সোনালী, রূপালী, হেয়ালি, একটু এই পাশে দেখো, এখানে একটু বুঝাই দিই। এই যে আলী প্রত্যয়, যেটা আলী প্রত্যয়, এটা রস্বইকার, আমরা প্রত্যেকে জানি। তাইলে এই যে সোনালী প্রান্তর, রূপালী ইলিশ, তাই না, সবগুলোতে রস্বইকার। এখন সোনালী ব্যাংক, ভালো মতো বুঝবা, সোনালী ব্যাংক পিএলসি, সব জায়গায় সাইনবোর্ডে দেখবা, সব জায়গায় দীর্ঘইকার দিয়ে লেখা। এটা কেন? এটা এই কারণে, এটা প্রপার নাউন। এখন একজন মানুষ তার নিজের নাম বা তার প্রতিষ্ঠানের নাম কোন নাম রাখবেন, কোন বানানে লিখবেন, এটা তার ব্যাপার। এখানে বাংলা একাডেমি কেন, পৃথিবীর কোন একাডেমির দাদাগিরি চলে না। কারণ সোনালী ব্যাংক কর্তৃপক্ষ যদি মনে করে তারা তাদের নামের বানান এখানে মূর্ধন্য ষ দিবে, তারপরে এখানে মূর্ধন্য দিয়ে এমনি লিখবে, কারো কিছু করার নেই। তারা মনে করলে তারা মনে করতেই পারে, তুমি এখানে বাধা দেওয়ার কি, তাই না? তো এই জন্য প্রপার নাউন গুলো চেঞ্জ হয় না। দ্যাট ইজ ওয়াই সোনালী ব্যাংক যেভাবে আছে সেভাবেই আছে। তারা যদি ভবিষ্যতে মনে করে চেঞ্জ করবে, এটাও তাদের ব্যাপার। ঠিক একই কারণে বলছিলাম যে শরৎবাবু সন্ধিতে শরৎ আর চন্দ্র সন্ধি করলে এটা হয়, বাট উনি ওনার নাম কিভাবে লিখছেন কোনোদিন দেখছো কোথাও? না তো, ওনার নাম তো এরকম শরৎচন্দ্র। প্রপার নাউনের চেঞ্জ হয় না, আমার ক্ষুদ্র জ্ঞানে ভাইয়া যেটা জানি। ঠিক রাজবন্দির জবানবন্দি বইটা যদি তোমাদের কাছে থাকে, অথবা অনলাইনে এটা দেখে নাও, বইয়ের কাভার পেজটা, অথবা তুমি ওটা দিয়ে কিনে দেখতে পারো, ওইভাবে লেখা। কিন্তু তোমাদের বইতে এবার না লিখে দিয়ে রাখছে, আমি জানি না কেন। আবার মুসলমানের গল্প যেটা, এখানে আবার নাম টাম চেঞ্জ করে নাই। তো সিস্টেম যদি যদি রাজবনের জবানবন্দি এরকম হইতে পারে, এখানে তো এটা করা উচিত ছিল, এখানে আবার করে নাই। একটা খিচুড়ি খিচুড়ি টাইপ। আরো প্যাথেটিক এক্সাম্পল আছে, দিব। কোন একটা ছোট ক্লাসের বইতে জসিমউদ্দিনের রাখাল ছেলে কবিতা, কোন ক্লাসে আমি জানি না, আমি দেখছি এটা ছোট ক্লাসের বইতে, বানান লিখে রাখছে এরকম, জসিমউদ্দিন। জসিমউদ্দিনের এই জায়গাটা মনে হয় রস্বইকার বা দীর্ঘ হতে পারে, তবে এরকম করে লেখা, এটা দেখার পরে আমার তো চোখ দিয়ে পানি আসার মতো অবস্থা।
কষ্টে, কারণ আমার সবচেয়ে পছন্দের কবি জসিমউদ্দিন। জসিমউদ্দিনের বানান কি এরকম নাকি? জসিম দীর্ঘইকার দিয়ে তারপরে উদ্দিন, রসৌ দ, নিচে হসন্ত দীর্ঘইকার দন্তন্য, তাই আমরা প্রত্যেকে জানি এই বানান, অথচ এইভাবে লেখা। মানে এগুলো চিন্তা করলে তুমি কোনো উত্তর পাবা না, এবং এগুলো তোমাকে কনফিউজ করবে, যেমনটা এখানে করছে হুদাই। রাজবন্দির এই বানান এখানে চলে আসছে এরকম, অথচ এটা আমি উত্তর এখানে এটা নিতে হয়েছে, কারণ তোমার বইতে মুসলমানের গল্প এই বানানেই লেখা। সিস্টেম অনুযায়ী তো এটাও নেওয়া যায়, যদি তুমি এটা চিন্তা করো আর কি। এই জন্য ভাই কিছু কিছু সমস্যা আসলে তোমাকে খুব ভোগাবে। যাই হোক, তারপরে তোমরা চেষ্টা করবা বোর্ড বইতে যে নামগুলো, যে বানানগুলো যেভাবে লেখা আছে সেভাবে ফলো করার আর কি। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। উক্তিটি কোন গল্পের অন্তর্গত? উক্তিটি হচ্ছে অপরিচিতা, প্রেম প্রেম। চোখের সামনে কোনো বাস্তব কোনো কিছু নাই, কিন্তু হৃদয়ের চোখ দিয়ে সে দেখে, আবার প্রতিবাদ করতে পারে না। মামা আহ বেকায়দা করে দেয়, তারপরে বিবাহ শেষ। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয়, যুদ্ধ এবং যোদ্ধা। বাকি যতগুলো আছে সবগুলো রবি ঠাকুরের নাটক। এরপরে মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছে। এখানে ফিরিয়ে দেওয়ার কারণ কন্যার পিতা শম্ভুনাথ বাবুর আত্মসম্মান বোধ, অন্তত প্রতিপত্তি অন্তর্দর্শন, আত্মসম্মান বোধ। এখন এটার একটা ব্যাখ্যা তোমাদের দরকার আছে। তোমরা আমাকে অনেক সময় অনেক জায়গায় ক্লাস নিতে গেলে স্টুডেন্ট জিজ্ঞাসা করছেন, ভাইয়া তখন তো বাংলাদেশ ছিল না, কারণ এটা রবীন্দ্রনাথের জীবদ্দশার লেখা, তাই না? বাংলাদেশ তো হয়েছে 1971 সালে, তার 3 বছর আগে বঙ্গবন্ধুর নামকরণ করছেন, যেখানে রাষ্ট্র হবে বাংলাদেশ নামে। তো এখানে বাংলাদেশ কেন আসলো? বাংলাদেশ কথাটার দুইটা অর্থ আছে এখানে, মানে দুই ভাবে এটাকে তুমি রিসিভ করতে পারবা। একটা হচ্ছে ভৌগোলিক, আর একটা হচ্ছে ভৌগোলিক প্লাস রাজনৈতিক। তো ভৌগোলিক এবং রাজনৈতিক দুই টার্মে এটা 1971 সালে আমরা স্বাধীন হয়েছি। ভৌগোলিক একটা এরিয়াকে আমরা আমাদের করে নিয়েছি, পৃথিবীতে আমরা রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ করেছি যে আমরা একটা জাতি, এটা আমাদের দেশ, ইত্যাদি ইত্যাদি। আর এর আগে কেবল ভৌগোলিক পরিসীমা, যেটা অর্থাৎ যেখানে বাংলা ভাষা ব্যবহারকারী মানুষ ছিল, ওই অঞ্চলটাকে বাংলাদেশ বলা হয়েছে, এটাকে ভৌগোলিক অর্থে নেওয়া হয়েছে। এটাকে রাজনৈতিক, বা এখন আমরা যে টার্মে বাংলাদেশ বলি, আমরা যে বলি নির্দিষ্ট ভূখণ্ড, তারপরে জনগণ, তারপরে সরকার, সার্বভৌমত্ব, যে সেন্সে আমরা রাষ্ট্রকে ডিফাইন করি আর কি, ওই সেন্সে তখন বলা হয়নি, তখন ভৌগোলিক সেন্সে বলা হয়েছে। বাংলা ভাষী মানুষের যে এলাকা, এটাকে বলা হয়েছে বাংলাদেশ। বুঝতে পারছো? তারপরে আসো, মৃত্যুতে তিনি যে হাঁফ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। বাক্যটি কোন গল্পের? বাক্যটি অপরিচিতার। কার সম্পর্কে বলা হয়েছে এটা? অনুপমের বাবা। কিছু মানুষ আছে সারা জীবন কষ্ট করে, তারপর একদিন থপ করে পড়ে মরে যায়। কষ্ট করে সবার জন্য, পুরুষের জীবনের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় এটা ঘটে আর কি, তাই না? তোমাদেরকে ভাই এটা গল্প শোনাই, শোনো 1 মিনিটে, কাজে লাগবে। আমি একটা নাটকে দেখছি গল্পটা, হ্যাঁ। আবুল হায়াত তার মেয়েকে শোনাচ্ছে যে আল্লাহ বানাইলেন গাধা, তারপরে গাধাকে বললেন তুই কিছুই খাবি না, কিন্তু অনেক ভার বহন করবি, তোর হায়াত 50 বছর। গাধা বললো আল্লাহ কষ্টের জীবন, কমাই দাও। আল্লাহ বললেন যা 25। তাহলে গাধা 25 বছর ছেড়ে 25 বছর নিল। আল্লাহ বানালেন কুকুর, বানায় বললেন তুই কুকুর উচ্ছিষ্ট খাবি, প্রভুর বাড়ি পাহারা দিবি, যা খাবি তাই পাবি, বা যা পাবি তাই খাবি, তেমন বেশি কিছু পাবি না, তোর হায়াত 20 বছর। কুকুর বলল আল্লাহ কষ্টের জীবন, 20 বছর দিও না, অত দিও না, কমাই দাও, যা 10। আল্লাহ বানালেন বানর, বানায় বললেন তুই হচ্ছিস বানর, এ ডাল থেকে ওই ডালে দৌড়াবি, হ্যাঁ, মানুষকে আনন্দ দিবি, ফল পাবো, পাইলে খাবি, না পাইলে নেই, তোর হায়াত হবে 20 বছর। বানর বললো এটা কেমন কথা, এই কষ্টের জীবন 20 বছর বহন করবো, 10 বছর দাও। আল্লাহ দিলেন যা 10 বছর। জাস্ট স্টোরি, ওকে, ভালো মতো বোঝো। এরপর আল্লাহ বানাইলেন পুরুষ। কি বানাইলেন আল্লাহ? এই ভালো মতো শোনো, আল্লাহ বানাইলেন পুরুষ, সৃষ্টি করে বললেন তুমি হচ্ছে গিয়ে পুরুষ, তুমি মানুষ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। আবার মানুষের মধ্যে তোমাকে আমি কিছু কিছু জায়গায় অনেক শ্রেষ্ঠত্ব দিয়েছি, তোমাকে শক্ত সামর্থ্য শরীর দিয়ে তৈরি করেছি, তুমি স্টাউট, তুমি সমাজকে নেতৃত্ব দিবে, এবং তোমার হায়াত হবে 25 বছর। পুরুষের হায়াত দিলেন কত? 25 বছর। এবার পুরুষ বলল আল্লাহ এটা কেমন কথা, আমি এত কিছু তুমি আমাকে দিছো, কিন্তু হায়াত দিছো মাত্র 25 বছর, এটা কম হয়ে গেল না? আল্লাহ বললো কমই, যা, বরাদ্দ নাই। তো পুরুষ বললো না, বরাদ্দ নাই কেন? ওই যে গাধা ছেড়ে দিল 25 বছর, ওটা আমাকে দিয়ে দাও।
আল্লাহ বলেন যা দিলাম। কুকুর ছাড়লো 10 বছর, এটা আমাকে দিয়ে দাও, যা দিলাম। বানর ছাড়ছে তো আল্লাহ 10 বছর, যা এটাও তোরে দিলাম। এখান থেকে পুরুষ চায় নিল, এখানে ধরো 25 আর 20 45, আগে আল্লাহ দিয়ে দিল তাহলে 25। এরপর আবুল হায়াত বলছে যে এজন্য পুরুষ মানুষ পুরুষের মতো করে বাঁচে 25 বছর। ভালো মতো বুঝবে এবার। পুরুষ মানুষ পুরুষের মতো করে বাঁচে মাত্র 25 বছর, কারণ ওই জীবনটা তার একান্তই তার থাকে। তার পরের 25 বছর বিয়ে শাদী করে, ছেলে মেয়ে বড় হয়, সংসারের ঘানি তার পিঠে আইসা পড়ে। ওই যে গাধার জীবন, কারণ ওই 25 বছরের হায়াত সে গাধার লাইফ থেকে শেয়ার করছে। বুঝতে পারছো? এই জন্য পরের 25 বছর সে প্রচন্ড কষ্ট করে গাধার মতো করে সমস্ত কিছুকে টানে। এভাবে যখন 50 বছরের মতো বয়স হয়, ছেলে পেলে বড় হয়, তখন তারা বিয়ে শাদী করে। তখন নিজে আবার ওনার নিজের বয়স হয়ে যায়, ছেলে পেলে বিয়ে করে। বিয়ে করলে এবার কুকুরের জিন্দেগির 10 আর বানরের জিন্দেগির 10 ওইটা তার জীবনে রিফ্লেক্ট করে। কিভাবে রিফ্লেক্ট করে? ওই যে ছেলে হচ্ছে 3টা, মেয়ে হচ্ছে 2টা, বিয়ে শাদী করছে, সবাই সবাই খুব সেটেল, কিন্তু বাবা মাকে কেউ দেখতে চায় না, রাখতে চায় না। বাবা মাকে তারা তখন অনেক বেশি বোঝা মনে করে। তুমি বড় ভাইয়ের বাড়িতে থাকো, ওই ছোট বোনের বাড়িতে থাকো, বাবা তখন ওই উচ্ছিষ্ট খায়, পাইলে খায়, না পাইলে খায় না, দিলে পায়, না দিলে পায় না, কুকুরের জিন্দেগি তার। এবং ওই যে বানরের মতো এ ডাল থেকে ওই ডালে, কখনো ছেলের বাড়ি তো কখনো মেয়ের বাড়ি, কখনো মেয়ের বাড়ি তো কখনো ছেলের বাড়ি, 10 দিন 5 দিন করে সে থাকে, এক এক সময় এক এক জায়গায় থাকে, নাতি নাতনিদের আনন্দ দিয়ে বেড়ায়। এটা তার বানরের জিন্দেগির লক্ষণ। কথা বুঝছো? তো এই গল্পটার মধ্যে একটা বিরাট ফিলোসফি আছে, সেই জন্য তোমাদের শিখাইলাম আর কি, দেখাইলাম। এবার তুমি তোমার পরিমণ্ডলে কাছাকাছি মানুষগুলোর দিকে তাকায় দেখো তো, বিশেষত বাবাদের জীবনে এগুলো আছে কিনা। মায়েদের জীবন তো গ্রেট, এটা নিয়ে কোনো কথা নাই। বাবাদের জীবনে ফাইট গুলো আছে কিনা দেখো। আমাদের ছেলে মেয়েদের কমন অভিযোগ, আমার বাবা তো আমাকে সময় দেয় না, বাবা ভালো না, মা ভালো। কিন্তু তুমি এবং তোমার মা সহ সবাইকে কাঁধে নিয়ে রাখছেন যিনি, তিনি তোমার বাবা। এই জন্য তো তিনি সময় দিতে পারেন না। তো বাবাদের প্রতি একটু সহানুভূতিশীল হবা, ঠিক আছে? এখানে আমরা অনুপমের বাবার প্রতি দেখলাম, অনুপমের বাবা কি করলো, মৃত্যুতে হাঁফ ছাড়লো, মানে সে অবসরে গেল, এবং এটা তার প্রথম অবকাশ। এর মানে যতদিন বেচারা বাইচা ছিল দৌড়ের উপর ছিল, প্রচুর টাকা কামাইছে, আর সেটা ভোগ করার মতো সময় পায় না, সে ধুম করে একদিন মারা গেছে। অপরিচিতা গল্পে কল্যাণীর মাতৃআজ্ঞা বলতে কি বোঝায়? মায়ের আদেশ, মায়ের ইচ্ছা, মায়ের সম্মতি, মাতৃভূমির প্রতি কর্তব্য, মাতৃভূমির প্রতি কর্তব্য। কারণ কল্যাণী নিজেকে সঁপে দিয়েছে দেশের জন্য, তাই না, রাষ্ট্রের জন্য। এজন্য এটাকে সে বলছে মাতৃ আজ্ঞা। তারপরে মন্দ নয় হে খাঁটি সোনা বটে, উক্তিটি কার? উক্তিটা বলছে এই যে বিনোদা। কারণ যে বিনোদা, ওই যে শুরুর প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম, মনে আছে, যেখানে আমরা বলি চমৎকার, বিনোদা বলেন চলনসই, চলবে। সেই বিনোদা এসে বলছে মন্দ না, খাঁটি সোনা, তাহলে এই মেয়ে অনেক সুন্দর। বুঝতে পারছো? অপরিচিত গল্পের নায়কের চেহারা নিয়ে পণ্ডিত মশাই কিসের তুলনা করতেন? ঘাস ফুল, মাকাল ফল, বনফুল, ডুমুর, কুমড়ো ফুল, লাউ, শিমুল ফুল ও মাকাল ফল। শিমুল ফুল ও মাকাল ফল। প্রশ্ন অনেক সহজ, আসছে অনেক জায়গায়, তবে তোমরা এগুলো পারবা, কোনো ঘটনাই না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে 22-23 আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি-তে 22-23 আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি-তে আসছে 19-20-এ, অনেক জায়গায় আসছে। প্রশ্ন সহজ। শিমুল ফুল, মাকাল ফল। শিমুল ফুল দেখতে অনেক সুন্দর, মাকাল ফল এটাও দেখতে দারুণ, সুগন্ধ, কিন্তু ভেতরে ভাঙলে অনেক দুর্গন্ধ। অর্থাৎ এটা ফল দেখতে ভালো, কাজের না। শিমুল ফুল দেখতে সুন্দর, কোনো সুগন্ধ নাই। তো আলটিমেটলি দেখতে ভালো, বাহ্যিক ভাবে সুন্দর, কিন্তু কাজের দিক থেকে জিরো, জিরো ক্যালিভার, বাট দেখতে ভালো। এমন হইলে বলা হয় আর কি শিমুল ফুল বা মাকাল ফল। তো অনুপম দেখতেই সুন্দর সুন্দর ছিল আর কি, লালমোলা চকলেট টাইপের ছেলে, কিন্তু কাজের না, সত্যিকারের আলফা ম্যান না আর কি, ম্যানলি হিরো না। ওকে। কিন্তু এখানে মজার কথা আছে। অনুপম কিন্তু এক জায়গায় আবার বলছে যে আমি চাই আমি যদি পরের বার আবার পুনর্জন্ম পাই, আমার শিক্ষক মশাই আমাকে এভাবে বিদ্রুপ করুক। অর্থাৎ এখন যেমন শিমুল ফল মাকাল ফল বলছে, পরের জীবনেও শিমুল ফল মাকাল ফল বলুক। অর্থাৎ আমি এই জীবনটায় আবার রিপিট চাই, হুবহু এই জীবনটাকেই রিপিট চাই। মানে এই জীবন রিপিট হয়ে গেলে আবার কল্যাণ আমার জীবনে আসবে, আর তখন আমি জায়গা মতো প্রতিবাদ করব, মামা যেন আমার হাত থেকে আর কল্যাণীকে
ওই 2 নম্বরই করে সরাইতে না পারে, ছোট লোকি করে যেন আমার ক্ষতি করতে না পারে, ওই জায়গায় কল্যাণীকে আমি আমার করে নিব। যদি পরীক্ষায় এই প্রশ্নটা আসে আর কি, যে কেন অনুপমের কথাটা বলছিল। ঠিক আছে। অপরিচিতা গল্পের কথকের জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে, প্রস্থের হিসেবে, উচ্চতার হিসেবে, ভাগের হিসেবে, গুণের হিসাবে। অর্থাৎ হায়াত যে খুব বেশি হয়েছে এমন না, 25, 26 বা 27 বছর, এটার কতটুকু লম্বা জীবন। আর গুণের হিসাবে বড় না এই কারণে এই জীবনে তার তেমন কোনো অ্যাচিভমেন্ট নাই। পড়াশোনা করছে, সার্টিফিকেট কামাইছে, বাবার টাকা আছে, দ্যাটস ইট। খুব যে বেশি অ্যাচিভমেন্ট আছে এমন কিছু না। এটা বিয়ে করতে গেছিল, সেখানে গুতা খায় আসছে। এই জীবনটা দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসাবে, এটি কথকের অনুতাপ, আত্মসমালোচনা, উপলব্ধি কোনোটি নয়। সত্যিকার অর্থ উপরে তিনটাই উত্তর, তিনটাই। এখন অনুতাপ মানে কি? কষ্ট না, রিগ্রেট। অনুতাপ মানে হচ্ছে রিগ্রেট। আর আত্মসমালোচনা মানে হচ্ছে নিজের দোষটাকে প্রকাশ করা। আর উপলব্ধি মানে হচ্ছে কোনো একটা ঘটনাকে রিয়েলাইজ করতে পারা বা বুঝতে পারা। তো তিনটে উত্তর কিনা দেখো, এটা তার ডেফিনেটলি তার অনুতাপ। সে ভুল করছে বলে তার মধ্যে উপলব্ধিটা আসছে। এখন কথা হচ্ছে ভাই উত্তর তাহলে কোনটা নিব আমরা? সে ভুল করছে বুঝতে পারাটা অনুতাপ, এবং এর জন্য তার মধ্যে একটা রিয়েলাইজেশন তৈরি হয়েছে। এবং এই দুইটাই মোটামুটি দেখো কিছুটা আছে আত্মসমালোচনার ভিতরে। নিজের আত্মসমালোচনা মানে আমি খারাপ কাজ করেছি, আমি লোকটা ভালো না, এর মানে আত্মসমালোচনার ভিতরে উপলব্ধি ঢুকাই দেওয়া যাচ্ছে, অনুতাপও ঢুকাই দেওয়া যাচ্ছে। এর জন্য উত্তর নেওয়ার সময় আত্মসমালোচনা নিব আমরা, এটা বেশি ভালো উত্তর। ঠিক আছে ভাইয়া? আবার অনেকে আমার ছাত্রীরা বলবে যে কাসর ভাইয়া খালি সবাইকে ভাইয়া বলতেছে। না ভাইয়া তো বড়রা যখন বলে ছোটদের, সবাইকে তো ভাইয়া বলে। বোন হলো তো বলে যে ভাইয়া আমাকে একটা পানি দে, বলে না? আমরা যখন ভাইয়া বলি সবাইকে কমন অর্থে বলি। ঠিক আছে, বুঝছো? অপরিচিতা গল্পে ফলের মতো গুটি উপমাটি দ্বারা যা বোঝায়, ফলে পরিণত হওয়া গুটি, ফলের মতন আকৃতি, নিষ্ফল জীবন, তুচ্ছ জীবন, নিষ্ফল জীবন, তাই না? অর্থাৎ আহ লাইফে তেমন কোনো ভালো রেজাল্ট তৈরি করতে না পারা, এই জন্য ফলের মতো গুটি হয়ে গেছে। মানে হচ্ছে এটা পরিপক্কভাবে বিকশিত হয় নাই আর কি, তার আগে এটা হাওয়া হয়ে ফুস হয়ে গেছে। তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিকরিয়া ওঠে, এই বাক্যটি কোন রচনার? বাক্যটি অপরিচিতার। বলা হয়েছে কল্যাণী সম্পর্কে। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, কথাটি কে বলেছে? কথাটি বলেছে হচ্ছে অনুপম। হ্যাঁ, মানে যাতে মাতাল তালে ঠিক, জায়গা মতো প্রতিবাদ করতে পারে নাই। আবার এটা বুঝে চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, এই কথার অর্থ বুঝো? মানে মানুষের গলার স্বর দিয়ে তার ব্যক্তিত্ব বুঝতে পারার চেষ্টা করে অনুপম, বা মানুষের গলার স্বরের মাধুর্যের কাছেও তার অনেক কিছু উপলব্ধি করার বিষয় থাকে। মধুর স্বরগুলোকে সে অন্যভাবে চিন্তা করে। যেমন আমি এক লোককে চিনতাম, এক হিন্দু ভদ্রলোক। আহ বেবি নাজনীনের গান সে নেশার মতো করে শুনতো। বেবি নাজনীনের গলার যে স্বর, তার যে টিউনিংটা, এটাই নাকি তাকে খুব মন্ত্রমুগ্ধ করে ফেলতো। এজন্য বেবি নাজনীনের গান, যে কিছু গান খুব পছন্দের, কিছু গান কম পছন্দের, এই লেভেলের তার কোনো কিছু ছিল না। মানে বেবি নাজনীনের গান হলেই হবে। তাহলে বেবি নাজনীনের গান হলেই হবে মানে মূলত তার মুগ্ধতাটা হচ্ছে তার কণ্ঠের আওয়াজটার প্রতি, তার ভোকালটার প্রতি। বুঝতে পারছো? ওইরকম আর কি। এখানে চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, এর মানে হচ্ছে গলার স্বর তার লাইফে একটা বিরাট প্যারামিটার, মানুষকে বোঝা, ভালোবাসা, ভালো লাগার ক্ষেত্রে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মোট ছোট গল্পের সংখ্যা 78, 95, 90, 119। মূলত 119টা মূলত। এখন তোমাদের এখানে 95টা নিতে হবে, কারণ গল্পগুচ্ছের কথা বলা আছে তো, গল্পগুচ্ছ ধরে এখানে প্রশ্নটা করে ফেলাইছে। কিন্তু আসলে রবীন্দ্রনাথ রচিত গল্পের সংখ্যা, ছোট গল্পের সংখ্যা 119টা। আর তোমার বই থেকে গল্পগুচ্ছ অনুযায়ী যদি উত্তর নিতে হয়, অন্য কোনো অপশন মিলবে না, আর 95টা নিতে হবে। এরপরে গল্প স্বল্প, সে এবং লিপিকা, আরো ছোট্ট 3টা বই আছে, এই আর কি। তো আসলে এখন সবগুলো গল্পগুচ্ছে পাওয়া যায় খন্ড খন্ড করে। রবীন্দ্রনাথের লেখা মোট গল্প, ছোট গল্প 119। আর রবীন্দ্র সাহিত্যের আকারটা তোমাকে যদি সংক্ষেপে একটু মনে করায় দেই, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার বই, কাব্যগ্রন্থ আর কি, হ্যাঁ, 56টা, উপন্যাস 12টা, নাটক 29টা, কাব্যনাট্য 19টা, ছোট গল্প 119টা, তারপরে চিঠিপত্র, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী মিলে আছে আরো ধরো 20-22টা বই।
এরপরে তোমার এটাকে কি বলে, গান, রবীন্দ্রনাথের লেখা গান 2232টা, 2232টা। হাতে আঁকা ছবি, উনি যেসব ছবি আঁকছেন, স্কেচ করছেন, এমন ছবি হচ্ছে প্রায় 2000। অঙ্কিত চিত্রাবলী, যে ছবিগুলো উনি বলেছেন তার জীবনে শেষ বিকেলের প্রিয়, অর্থাৎ বয়সের শেষ সময়গুলো বেশি আঁকাআঁকি করছেন, এই জন্য এগুলাকে বলেছেন শেষ বিকেলের প্রিয়। ওকে, তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে। অপরিচিতা গল্পে কাকে উদ্দেশ্য করে উক্তিটি করা হয়েছে? অনুপম, কল্যাণী, শম্ভুনাথ, বিনোদা? কল্যাণী, কারণ সে দেশ সেবার ব্রত নিছে, ওই জন্য বলা হয়েছে মাতৃভূমি আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ হলো বিবিধ প্রসঙ্গ, বইতে আছে হুবহু প্রশ্ন, এটা নিয়ে আলোচনার কিছু নাই। এরপরে হচ্ছে অপরিচিত গল্পে কোন বাদ্যযন্ত্রের উল্লেখ নেই? বাঁশি আছে, ব্যান্ড এটাও আছে, মৃদঙ্গ এটাও আছে, সেতার না, এটা নাই, সেতারের কথা নাই। এরপরে অপরিচিত গল্প অবলম্বনে কোন বাক্যটা ঠিক? আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, এটাই তো ঠিক। এই জীবনটা না অঙ্কের হিসেবে, না ওখানে দৈর্ঘ্যের কথা বলা। সঙ্গীত লক্ষ্মীর পদ্মবন দলিত বিদলিত করে আমি বাড়িতে, বিবাহ বাড়িতে এগিয়ে উঠিলাম, এটাও ভুল। উপরের সমান, এটা নেওয়া, উপরেটা ঠিক। আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই। অন্নপূর্ণা হচ্ছে হিন্দু ধর্ম অনুযায়ী এটা শিবের স্ত্রী দুর্গার নাম। আর গজানন মানে হচ্ছে আহ গজ শব্দের সমার্থক শব্দ হচ্ছে হাতি। গজ আনন মানে হাতির মুখ, অর্থাৎ গণেশ। গজাননের ছোট ভাই মানে হচ্ছে কার্তিক। হিন্দু মতে লক্ষ্মী সরস্বতী আর গণেশ কার্তিক, শিব এবং অন্নপূর্ণার ছেলে মেয়েরা। বুঝছো? তো গজাননের কোলে ছোট ভাই মানে কার্তিকের মতো। আর হিন্দু মতে তাদের ধর্মে বলা আছে এটা, যে কার্তিক দেখতে সুদর্শন ছিল। তো এই যে অনুপম, এই ভদ্রলোক, সেও সুদর্শন ছিল, কিন্তু কাজের না, ভুয়া। বুঝতে পারছো কেন ভুয়া? তো এতক্ষণ ধরে সে আলোচনায় করলাম। তুমি কি এরকম একটা বিয়ের আসরে গেলে তোমার হবু শ্বশুর, যিনি আধা ঘন্টা পরে তোমার শ্বশুর হয়ে যাবেন ফরমালি, ঠিক না? বিয়ে বাড়িতে চলে গেছো, তুমি বিয়ে করবা, শ্বশুর শাশুড়ি হচ্ছে বাবা মার পরে সব থেকে সম্মানিত মানুষ তোমার কাছে। তো ওই জায়গায় তোমার মামা তাকে ভরা মজলিস অপমান করতেছে, তারা চোর বানায় দেওয়ার চেষ্টা করতেছে, যে মেয়ের গয়না যে দিবে না, নিয়ে আসেন, আমরা দেখবো ঠিকঠাক আছে নাকি। তো শম্ভুনাথ বলছে গয়না তো পরায় ফেলাইছি, বলছে খুলে নিয়ে আসেন তারপরে চেক করব। তো তুমি একটা ছেলে হলে কি প্রতিবাদ করতে না, যে তুমি আমার ভরা মজলিস আমার শ্বশুরকে এখানে মান সম্মান নষ্ট করতে আসছো? তারপরে যখন মাপ যুগতে দেখা গেল যে গয়না যা প্রতিশ্রুত ছিল তার থেকে পরিমাণে বেশি, গুণেও ভালো, অন্তত অনুপম ওই সময় যদি মামাকে ধুয়ে দিত, যে তুমি করছো কি, আমার শ্বশুরের কাছে এই মুহূর্তে সরি বলো, ক্ষমা চাও, কি করলা এটা, সেটাও করে নাই। তারপরে যখন সম্পূর্ণ সিদ্ধান্ত নিয়েই বলছে যে এইটার কাছে বিয়ে দেওয়া যাবে না, খাওয়া বিদায় করে দিই, সেখানেও একটা চান্স ছিল, কারণ বলা হয়েছিল যে চলো খাওয়া দাওয়া দিই। তো সে বলছে না, বিয়ের আগে তো আসলে পাত্র হয়ে খাওয়া যাচ্ছে না, এটা ওটা, বাকিরা খাইছে, আর অনুপম যে খাবে এই অনুমতিটা পর্যন্ত দরকার তার মামার কাছ থেকে। তো তুই সব জায়গায় তোর মামার অনুমতি নিয়ে চলিস, তো বাসর ঘরে গিয়ে কি মামারে জিজ্ঞেস করবি যে আমি কথাবার্তা বলা কি শুরু করব মামা? যে এই ছেলের কাছে কে বিয়ে দেবে, ঠিক না? এরপরে আসো, কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ নয়? রাজা, চতুরঙ্গ, গৃহদাহ, ঘরে বের। গৃহদাহ, গৃহদাহ একটা খুবই বিখ্যাত উপন্যাস বাংলা সাহিত্যের। ত্রিভুজ প্রেমের উপন্যাস। ত্রিভুজ প্রেম বোঝো? পরকীয়া প্রেম, বুঝতে পারছো? জামাইয়ের বউ, তার মধ্যে জামাইয়ের বন্ধু, তৃতীয় ব্যক্তির আগমন, আইসা পরে হচ্ছে ভেজাল লাগে। গৃহদাহ শরৎ বাবুর লেখা, খুবই বিখ্যাত উপন্যাস। তারপরে হচ্ছে সং অফ ফরিংস গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান কে? রবীন্দ্রনাথ ঠাকুর। চিনুয়া আচেবে, উনি একজন নাইজেরিয়ান বিখ্যাত কবি, উনিও নোবেল পাওয়া। জন ডান ইংরেজি সাহিত্যের, জন মিল্টন ইংরেজি সাহিত্যের। তারপরে কোনটি রবীন্দ্রনাথের লেখা, আচ্ছা আগের প্রশ্নটা কবে আসছে, জাহাঙ্গীরনগরের স্মৃতি 22-23-এ। আচ্ছা, কোনটি রবীন্দ্রনাথের লেখা কাব্যগ্রন্থ নয়? খনিকা, চক্রবাক, বলাকা, পুনশ্চ? চক্রবাক। চক্রবাক লেখা হচ্ছে কাজী নজরুল ইসলামের। গন্ডুস দ্বারা কি বোঝায়? এক মুখ পানি। এক মুখ পানি মানে হচ্ছে, আমি কেমনে বোঝাবো এখন, ধরো আমি বোতলে পানি ঢাললাম, হ্যাঁ, ঢাললে আমার এখানে মুখে যে পরিমাণ পানি আটে, বুঝতে পারছো এবার?
যতটুকু পানি আটে, ধরো আমরা মুখে যে পানিটা নিই সেটাকে এক ঢোক বা এক ঢোকে খাওয়া যায় না, দুইটা ঢোক লাগে, ওই রকম আর কি। বরফের একটা ঢোক পানি হচ্ছে একটা গন্ডূষ পানি। ক্লিয়ার? এরপরে মহানির্বাণ কি? পুজোর সময় মন্দিরে আলোকহীন অবস্থা, মাটির খোলের দুপাশে চামড়া লাগানো এক ধরনের বাদ্যযন্ত্র, তিনজন বাদ্যযন্ত্রের সৃষ্ট এক ঐকতান বা একতান বাদন, যাবতীয় বন্ধন থেকে মুক্তি, যাবতীয় বন্ধন থেকে মুক্তি। অর্থাৎ যে বাদ্যযন্ত্রগুলো বাজাইলো যাওয়ার সময়, যে লাইট টাইট গুলো সবগুলো জ্বলন্ত ছিল, বিয়ে বাড়িতে যাওয়ার পরে ওখান থেকে যখন গুতা খায় আসছে, আসার সময় এগুলো কোনো কিছু আর চলেনি, সমস্ত কিছু মহানির্বাণ লাভ করেছিল, অর্থাৎ সব বন্ধ হয়ে গেছিল। উমেদারি অর্থ কি? উমেদারি মানে প্রার্থনা, চাওয়া আর কি, কোনো কিছু আদায় করার জন্য কারো কাছ থেকে চাওয়া কোনো কিছু, যেমন কোনো শব্দ অর্থে উমেদারি কথাটা ব্যবহৃত হয়। মনে জানিতাম এই অংশটা বিবাহের একটা প্রধান অংশ। এই বাক্যে এই অংশ বলতে কি বোঝানো হয়েছে? বুঝছো তো? টাকা পয়সা, টাকা পয়সা, দেনা পাওনা, যৌতুক। এই ছেলেরা এখন প্রতিজ্ঞা করো সবাই যে কোনোদিন আমি এই কাজ করব না বিয়ের সময়। কোনোদিন বলতে বিয়ে তো তুমি একবারই করবা, ঠিক না? আর করো, বেশিও যদি করো আমি বাইরে না আপত্তি দিচ্ছি না। যাই হোক, তুমি বিয়ের সময় যৌতুক নিবা না। একটা পুরুষ কি আর পুরুষ থাকে যৌতুক নেওয়ার সময়? একটা বাবা একটা মেয়েকে বড় করছে, জানো মেয়ের বাবারা মেয়েকে কত বেশি পছন্দ করে, কত ভালোবাসে, জানো এটা? তো সেই তার সব থেকে ভালোবাসার একটা মানুষ তার সন্তান, বড় করার সন্তান তোমার হাতে দিয়ে দিচ্ছে, কতটুকু ভরসা করে তারপর তোমার হাতে দিচ্ছে, তুমি যেন তাকে দেখে শুনে রাখো। আর তা তুমি বলতেছো যে আপনার কলিজাটা তো দিলেনি, এখন টাকা পয়সাও দেন। ভাই তুমি আর মানুষ থাকলা না তো। বুঝতে পারছো? এটা করবে না কখনো। আর আমাদের ইসলাম ধর্মে বলা আছে একদম পুরোপুরি হারাম, পরিষ্কার হারাম, কোনো কথা নেই। ইতিমধ্যে আর্দালের সময় ইউনিফর্ম পরা সাহেব দ্বারের কাছে আসিয়া দাঁড়ায় আছে। অপরিচিতা গল্পের এই বাক্যে বিদেশি শব্দের সংখ্যা, আর্দালি একটা, ইউনিফর্ম একটা, বিদেশি শব্দ সাহেব একটা। তোমরা সাহেব কথাটা অনেক সময় বুঝতে পারবে না, কিন্তু সাহেব বিদেশির আরবি শব্দ। আর্দালি ইউনিফর্ম ইংরেজিতে ব্যবহার করা হয়। উৎস নিয়ে আলাদা আলাদা, ল্যাটিন গ্রিক এর উৎস নিয়ে ঝামেলা আছে। তবে আর্দালি, ইউনিফর্ম, সাহেব তিনটাই বিদেশি। আর ইতিমধ্যে কাছে এসে দাঁড়ায় আছে আর নাই, তাহলে তিনটা শব্দ এখানে বিদেশি শব্দ। ভালো প্রশ্ন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এতে আসছে 21-22-এ। ফল্গু নদীর বৈশিষ্ট্য কি? জোয়ার ভাটাহীন, খরস্রোতা, চোরাবালিময়, অন্তঃসলীলা। ফল্গু নদীর বৈশিষ্ট্য হচ্ছে অন্তঃসলীলা। অন্তঃসলীলা মানে হচ্ছে ভেতরে পানি আছে এমন হলে তাকে অন্তঃসলীলা বলে। ওকে, তারপরে আমরা এখানে দেখলাম ফল্গু নদীর বৈশিষ্ট্য অন্তঃসলীলা, নিচে ভিতরে পানি থাকে এই অর্থে। এই যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি 21-22, এটাই আমরা তোমাদেরকে অ্যানালাইসিসে দেখাইছি। কিন্তু এটা বলতে পারো যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তো আমরা অনেক পাইছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় 21-22-এ এতে প্রশ্ন আসছে, বা পেছনের দিকে আমরা যদি ঘাঁটি তাহলে আরো প্রশ্ন পাবো ঢাকা ইউনিভার্সিটি। বাট আমরা অ্যানালাইসিস যখন দেখলাম একটা কোশ্চেন দেখলাম, এটার কারণ কি? কারণ একটাই, কারণটা হলো আমরা অ্যানালাইসিসটা যখন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেক্ষেত্রে আমরা করছি হচ্ছে বি ধরে, বুঝতে পারছো, বি ইউনিট। কিন্তু এই ইউনিটে, সি ইউনিটে প্রশ্ন আসতেছে, আমরা সেগুলো এখানে রাখছি। বাট অ্যানালাইসিস যখন দেখাচ্ছি শুরুতে, সেটা বি এর ছিল, ওইটাই হচ্ছে সেই প্রশ্নটা। বুঝছো? এর মানে যে প্রশ্ন একবার আসছে এমন না, একবার বিতে আসছে, বাট এতে সিতে অ্যাভেলেবল। এবার বুঝছো? মনুসংহিতা মানে মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করা, বিচিত্র স্বরের সমন্বয়, আচরণের বৈজ্ঞানিক ব্যাখ্যা, মনোপ্রণীত মানুষের আচরণ বিধি সংক্রান্ত গ্রন্থ। মনোপ্রণীত মানুষের আচরণ বিধি সংক্রান্ত গ্রন্থ, এটাকে বলা হয় মনুসংহিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয় কোনটি? রাজা, অচলায়তন, কৃষ্ণকুমারী, রক্তকরবী। কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী মাইকেলের লেখা নাটক, মাইকেল মধুসূদন দত্তের লেখা নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের আসল পদবী কি ছিল? ঘোষ, কুশারী, শাস্ত্রী, মুখোপাধ্যায়। কুশারী। তারপরে যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। আচ্ছা, তোমরা এখানে আবার অনেকে প্রশ্ন করবা যে এটা তাহলে কুশারী পরবর্তীতে কেমনে হয়ে গেল? তারা পেরালি ব্রাহ্মণ ছিল। এমনিতে তারা জোড়াসাঁকোর ঠাকুর পরিবার, যারা রবীন্দ্রনাথের ফ্যামিলি, তাদের আদি নিবাস ছিল খুলনায়, বাংলাদেশের খুলনার দক্ষিণডিহিতে। দক্ষিণডিহিতে একটা গ্রাম আছে নাম পিঠাভোগ, ওই পিঠাভোগ গ্রামে ছিল। ওখান থেকে তারা চলে গেছিলেন কলকাতাতে। বুঝতে পারছো? পরে তারা হচ্ছে আহ ওই ঠাকুর পদবী ধারণ করছে, পেরালি ব্রাহ্মণ বলে এটাকে। তো তাদের পারিবারিক মূল পদবী হচ্ছে কুশারী।
আচ্ছা, তারপর যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলন শক্তির কোন লেখার অন্তর্গত। এটা আমরা প্রথম দিকে প্রশ্ন পড়েছিলাম কোন কালের, আর এখানে প্রশ্ন হচ্ছে কোন লেখার অন্তর্গত। এটা হচ্ছে অপরিচিতা গল্পের অন্তর্গত। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন গ্রন্থ কবি নজরুলকে উৎসর্গ করেছিলেন? নজরুলকে উৎসর্গ করেছিলেন বসন্ত, এটা উৎসর্গ করেছিলেন। তারপর একটা বসন্ত, তোমার এটা নাটক। আর সঞ্চয়িতা তো কবিতার সংকলন, খেয়া, জন্মদিনে, এগুলো সব কবিতার বই। অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ের বিমর্ষ মুখ কোন রচনার বাক্য? এটা অপরিচিতার বাক্য। কারণ হচ্ছে অনুপম যখন স্বপ্ন দেখতেছিল আর কি, বাংলাদেশের সিনেমার মতো, যে নায়িকার বাবা রাগ করছে, নায়িকাকে বিয়ে দিবে না নায়কের সাথে। তারপরে তারপরে নায়িকা বিষ খাইছে, হ্যাঁ, হসপিটালে গেছে, তারপরে সুস্থ হয়েছে, মানে জ্ঞান ফিরছে আর কি। তারপরে ধরো ডাক্তার এসে বলছে যে জ্ঞান ফেরার পরেই ধরো নায়কের নাম হচ্ছে রাজা, আর নায়িকা জ্ঞান ফেরার পরে বলছে রাজা আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তখন ডাক্তার বলছে রাজাকে না হইলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না। তখন নায়িকার বাবার তো প্রচুর টাকা পয়সা, অহংকার। একসময় নায়ককে সে গ্রামের ছেলে বলে তাড়াইছিল, এখন গাড়ি নিয়ে নায়কের বাড়িতে সামনে এসে বলছে যে তুমি আমার মেয়েকে বাঁচাও, নইলে তো আমার মেয়ে তো বাঁচবে না, ডাক্তার বলছে তুমি না গেলে সব শেষ। লাইক এরকম কাহিনী আমরা বাংলাদেশের ছবিতে দেখছি আর কি, কিছুটা এরকম একটা ভাইব আছে ওই গল্পে, খেয়াল করে দেখো। রবীন্দ্রনাথ বাংলা ছবি দেখেননি তখন আমি জানি, কিন্তু এটা ভাইব আছে, খেয়াল করে দেখো। যে কল্যাণী খায় না, ঘুমায় না, তার কোনো কিছুতেই নিয়মতান্ত্রিকতা নাই। সময় সময় হয়তো এই অনুপমের ছবি সে দেখে, ইত্যাদি ইত্যাদি। একটা সময় সে অনিয়ম করতে করতে শুকায় গেছে, তখন আর তার বাবা মানে শম্ভুনাথ সহ্য করতে পারে নাই, তারপরে ছুটে আসছে। মানে এই যে চিন্তা ভাবনা গুলো করছে, খেয়াল করে দেখো, কিছু জায়গায় ব্যাপক ফ্ল্যাশব্যাক আছে। ওই জায়গাতে হচ্ছে এই লাইনটা। অপরিচিত গল্পটি গল্পগুচ্ছের কোন খণ্ডে রয়েছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। অপরিচিতা গল্পটি রয়েছে তৃতীয় খণ্ডে। ওকে, এটা রয়েছে হচ্ছে তৃতীয় খণ্ডে। তারপরে আসো, গীতাঞ্জলির ইংরেজি শিরোনাম কোনটি? সংস অফারিংস, সং অফারিংস, সং অফার্ড, সংস অফার্ড, সং অফারিংস। বিষয়টা কি একটু ব্যাখ্যার দাবি রাখে, ছোট্ট করে বুঝাই দিচ্ছি। এই হচ্ছে গীত, মানে হচ্ছে সং। তারপরে অঞ্জলি, গীতার অঞ্জলি সন্ধি করলেই তো গীতাঞ্জলি হয়, এটা মানে হচ্ছে অফারিংস। ভালো মতো বুঝো। তাহলে এই বাংলা কথাটার ইংরেজি কথা হচ্ছে সং অফারিংস। গীত মানে গান, অঞ্জলি মানে পূজা দেওয়া, দুই হাত ভরে এরকম করে। বাংলা এটা মোনাজাত দিলে বা প্রার্থনা করলে হাতে মন হয়, এই জন্য এটাকে অফারিংস বলা হয়। আচ্ছা, তাহলে এখন গীতাঞ্জলিতে যা আছে তাইতে কি সং অফারিংসে আছে? না, একটু ব্যাখ্যার দরকার আছে। গীতাঞ্জলিতে 157টা কবিতা আছে, সং অফারিংসে 103টা আছে। এখন সং অফারিংস এর 103টা কোথা থেকে নেওয়া হয়েছে? এই 103টার গীতাঞ্জলি থেকে নেওয়া হয়েছে 53টা, আর বাকি যে 50টা আছে, ওই 50টা নেওয়া হয়েছে অন্যান্য বই থেকে। অন্যান্য বই মানে ওই যে খেয়া, পুনশ্চ, গীতালি, এরকম বিভিন্ন বই থেকে নিয়ে বাকি 50টা মেলানো হয়েছে। তো এখন গীতাঞ্জলিকে সং অফারিংস কেন বলা হয়? কারণটা হয়তো এরকম যে বাংলা গীতাঞ্জলি কথাটা ইংরেজিতে সং অফারিংস, আর এখান থেকে যেহেতু ম্যাক্সিমাম নেওয়া হয়েছে এই কারণে। বুঝতে পারছো কথাটা? এই জন্য নোবেলের প্রশ্ন যখন আসবে, আমরা গীতাঞ্জলি হয়তো বা বলি, ব্যাখ্যাটা হচ্ছে গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের সমন্বয়ে নিজে অনুবাদ করা কবিতার বই সং অফ ফিনিক্সের জন্য তিনি নোবেল পাইছেন। কথাটা মূলত এরকম। এরপরে আসো, এই অন্যান্য বলতে রবীন্দ্রনাথেরই অন্যান্য কবিতার বই, ওখান থেকে উনি পছন্দ করে করে কিছু কবিতা ইংরেজিতে অনুবাদ করে সং অফ ফিনিক্সে স্থান দিয়েছিলেন। ইনফ্যাক্ট গীতাঞ্জলি প্রকাশিত হয়েছে 1910 সালে, সং অফ ফিনিক্স প্রকাশিত হয়েছে 1912 সালে। 13 সালে নোবেল পাইছে, মনে থাকবে এটা, মাথায় রেখে দিও। বানানটা, এই বইটার নাম হচ্ছে সং অফারিংস। এরপর অপরিচিতা গল্পে কথকের বাবার পেশা কি ছিল? পেশা ছিল হচ্ছে ওকালতি। জমিদারি না, ডাক্তারি না, তেজারতি না। তেজারতি বুঝো? এটা খুব খারাপ শব্দ, সুদের কারবার। ঠিক আছে, টাকায় যে সুদের লেনদেনের কারবার আছে, নাকি ব্যবসায়ী আছে সুদের ব্যবসায়ী, আল্লাহ মাফ করুক, এমন কাজকে বলা হয় তেজারতি। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, উক্তিটি কার? উক্তিটা হচ্ছে শম্ভুনাথ বাবুর। ঠাট্টা তো আপনি করিয়া সারিয়াছেন। শম্ভুনাথ যখন বললো যে খাওয়া দাওয়ার পরে তাহলে আপনাদের গাড়ি বলিয়া দেই, বলছে ঠাট্টা করিতেছেন নাকি? উনি বললেন যে না, ঠাট্টার সম্পর্ক তো, ঠাট্টা তো করছেন আপনি, সেটাকে স্থায়ী করার ইচ্ছা আমার নাই, ভাগেন এখান থেকে, ফোটেন।
অপরিচিতা গল্পের নায়কের নাম কি? অনুপম, অমিত, অপূর্ব, প্রাণময়। অত সহজ প্রশ্ন আসে নাকি? অনুপম। তারপরে হচ্ছে অপরিচিতা গল্পে গয়নামা কিসের প্রকাশ? খুব দারুণ একটা প্রশ্ন। অহমিকা, চতুরতা, হীনম্মন্যতা, দায়িত্ববোধ। হীনম্মন্যতা। মামা ভাবছে আমি অনেক চতুর চালাক, আমি মাইপা ধরে ফেলবো 2 নম্বরই করছে কিনা। দায়িত্ববোধ তো পজিটিভ শব্দ, আসতেই পারে না এখানে। অহমিকা কিছুটা আসে, যে আমরা ধনী, তাদের তুলনায় তারা এখানে কোনো রকমের কিছু ফাঁকি চুকি দিল কিনা একটু চেক করি টাইপ একটা ব্যাপার আসতে পারে। কিন্তু পুরো ব্যাপারটাকে তুমি যদি ডিফাইন করো তাহলে হীনমন্যতা। হীনমন্যতা মানে হচ্ছে মানসিক ভাবে যে আমি খুব ছোট, ছোট লোক, এই টাইপের কাজের প্রকাশ, এটাকে বলা হীনমন্যতা। যিনি আমার আত্মীয় হবেন ভরা আসর, আমি তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পারি না, এটা ঠিক না। এর জন্য বলা হয়েছে এটা হীনমন্যতা। বুঝছো এবার? ছোট মনের পরিচয়, ছোট লোকই পরিচয় আর কি, সহজ কথা। বীরবল সম্পাদিত সবুজ পত্র পত্রিকাটি সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক? সাপ্তাহিক মানে হচ্ছে 1 সপ্তাহ পর যদি প্রকাশিত হয়, মাসিক মানে 1 মাস পর যদি হয়, ত্রৈমাসিক মানে 3 মাস পর যদি হয়, আর ষান্মাসিক মানে 6 মাস পর যদি হয়। তোমাদেরকে শুরুর দিকে ভাই এটা আলোচনা করে দিয়ে আসছিলাম, মনে করে দেখো। এটা একটা মাসিক পত্রিকা ছিল। মকর শব্দের অর্থ কি? মাকড়সা, হাতির দাঁত, কুমির, কঙ্কন বা বালা। মকর মানে হচ্ছে কুমির। মকর মুখু বালা, মকর মুখু বালা মানে হচ্ছে কুমিরের মুখের মতো ডিজাইনের বালা, মেয়েদের হাতের বালা। আমার কন্যার গহনা আমি চুরি করিব, এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। উক্তিটি কে করেছিলেন? উক্তিটি করেছিলেন শম্ভুনাথ। পুরা গল্পে আমার সবচেয়ে পছন্দের লাইনগুলো একটা। বাবার কাছে তার মেয়ে হচ্ছে তার রাজকন্যা, তার কাছে পৃথিবীর সব থেকে দামি, সেই মেয়েকে বিয়ে দিচ্ছে। মেয়ে ভালো থাকার জন্য বাবা সব করতে পারে, আর বলতেছে আমি সেই মেয়ের গয়না আমি চুরি করব, যা বলছি সেটা থেকে কম দিব, ঠকাবো আমার মেয়েকে। এতটুকু যারা চিন্তা করতে পারে তাদের সাথে আমি মেয়ে দিতে পারি না, এরা আমার মেয়েকে সম্মানের সাথে বহন করতে পারবে না। পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ ঘটেছে কোন গল্পে? বিলাসী, আহ্বান, মাসি পিসি, অপরিচিতা। অপরিচিতা। এখন তুমি প্রশ্ন করতে পারো উত্তর আমরা কেন পিক করলাম। আসো ভালো মতো বুঝো। আহ্বান গল্পের প্রাসঙ্গিকতা নাই, বিলাসীর প্রাসঙ্গিকতা আছে, মাসি পিসির প্রাসঙ্গিকতা আছে। ভালো মতো বুঝবা, অনেক কঠিন প্রশ্ন। বিলাসী গল্প আমরা দেখি মৃত্যুঞ্জয়কে পিড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, ওখানে খুড়া পুরা গ্রামকে এখানে মৃত্যুঞ্জয়ের উপরে খেপায় দেয়। মৃত্যুঞ্জয় এবং বিলাসী সংসার আর করা হয়ে উঠে না, এবং ওই সমাজে নারীরা কত বেশি অবহেলিত ছিল, বিলাসের উপরে যা যা করছে সেটার দ্বারা তার প্রমাণ আমরা পাই। তাহলে পুরুষদের অমানবিকতা ওই জায়গায় আছে তো, ভুল কোথায়? কেন নিলাম না? আচ্ছা আসো বুঝাচ্ছি। মাসি পিসি এত আরো ভয়ঙ্কর ভাবে আছে। যোগু কি অত্যাচারটা করে আল্লাহ দিকে, তাই না? পেটে বাচ্চা মেয়েটা, ওই মেয়েও শ্বশুর বাড়ি থেকে চলে আসতে হয়েছে, অত্যাচারে টিকতে পারে নাই। তাহলে ওখানেও আছে পুরুষতন্ত্রের অমানবিকতা। তাহলে উত্তর কেন অপরিচিতা নিলাম? হ্যাঁ, অপরিচিত গল্পেও তো পুরুষতন্ত্রের অমানবিকতা আছে, তাই না? কারণ এখানে মেয়েদেরকে যে সত্যিকারের সম্মান দিয়ে বিবেচনা করা হয় না, এটা তো পুরা গল্প জুড়ে আমরা দেখতে পাই। নইলে তো কল্যাণীর জীবনটা এমন হইতো না, ঠিক না? তো এটাও তো। তাই উত্তর আমরা অপরিচিতা কেন পিক করব, যদি তুমি আমার কাছে ব্যাখ্যা চাও, তাহলে পিক করব এই কারণে, অপরিচিতার যে পাঠ পরিচিতি আছে, ওই পাঠ পরিচিতি পড়লে দেখবা এই শব্দটা কোট করে ওই জায়গায় লাইন আছে। এই জন্য আমরা উত্তর নেওয়ার সময় পাঠ পরিচিতির আলোকে ওখান থেকে আমরা অপরিচিতরা নিতে হয়েছে। যার কারণে আমি সবসময় ছেলেপেলেদের বলি, কবি লেখকের পরিচিতি মূল টপিক, এরপরে পাঠ পরিচিতি, রচনার উৎস, এগুলো খুব ভালো করে পড়বা, খুব ভালো করে পড়বা। দেখো প্রশ্ন অনেক জায়গায় আসছে। চিটাং কি বলে ইউনিভার্সিটিতে আসছে, তারপরে চিটাং ইউনিভার্সিটি এতে আসছে, বিতে আসছে 19-20, এতে আসছে 18-19। আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি কোন রচনার অংশ? পরিচিত। নিচের কোনটি রবীন্দ্রনাথের নাটক নয়? অচলায়তন, রাজারানী, মুক্তধারা, রক্ত করবী। আহ রবীন্দ্রনাথের নাটক নয়। নাটক নয় মানে হচ্ছে রবীন্দ্র সাহিত্য তোমাকে বুঝতে হবে, তারপরে তোমাকে এটাও জানতে হবে রবীন্দ্র সাহিত্যের মধ্যে এটা কোনটার মধ্যে পড়ে অথবা কোনটার মধ্যে পড়ে না। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক অচলায়তন, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক মুক্তধারা, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক রক্তকরবী। তাহলে নয় মানে হচ্ছে রাজারানী। এরপরে হচ্ছে কল্যাণীকে গল্পকথা কোন ফুলের সঙ্গে তুলনা করেছেন? শিউলি, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, গোলাপ। রজনীগন্ধা। ঠিক যেন রজনীগন্ধার মতো যে গাছে সে ফুটছে সেটাকে অতিক্রম করে উঠিয়াছে, দেখবে একটা লাইন আছে, ওখান থেকে এই প্রশ্নটাকে কোট করা যেতে পারে সহজে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রচনার স্বর্ণযুগ জোড়াসাঁকোয়, শিলাইদহে, প্রতিসরে, শাহজাদপুরে। শিলাইদহে। শিলাইদহ কোথায়? কুষ্টিয়াতে। কুষ্টিয়ায় যে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি আছে সেটার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। আর বাংলাদেশে এই তিনটা জায়গায় রবীন্দ্র স্মৃতি বিজড়িত, মনে রাখো। প্রতিসর হচ্ছে তোমার নওগাঁতে। আমি একটু সহজ করে কথাগুলো এক জায়গায় সুন্দর করে লিখে দিই, এটা একটা ভালো প্রশ্ন হতে পারে। শিলাইদহ এটা কুষ্টিয়াতে, প্রতিসর এটা নওগাঁ, এটা রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত। এটা তোমার রবীন্দ্রনাথের জমিদারি ছিল এখানে। শাহজাদপুর এটা সিরাজগঞ্জ। যদি পরীক্ষায় কোনোদিন প্রশ্ন হয়ে যায় যে বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত জায়গা কোনগুলো, শিলাইদহ, প্রতিসর, শাহজাদপুর। আচ্ছা, আরো সহজ করে বলি। এখন তুমি চিন্তা করতেই পারো, বলতে পারো যে ভাই উনি তো ঢাকাতেও আসছেন। এমনকি পুরান ঢাকার ওয়ারিতে বলদা গার্ডেন, যেটা নরেন্দ্র নারায়ণ চৌধুরীর, ওখানে যেটা ছোট ঘর আছে ক্যামেলিয়া, ওই ঘরে তিনি থাকছেন, ক্যামেলিয়া নামে কবিতাও লিখছেন। এটা স্মৃতি বিজড়িত হইলো না? হইলো। এই প্রশ্নের কনটেক্সট হচ্ছে কোথায় কোথায় তিনি থাকছেন দীর্ঘ সময়, এবং জমিদারি সূত্রে যে জায়গাগুলোর সাথে তার স্মৃতি আছে। বুঝছো এবার কথাটা? এখানে তাদের জমিদারি ছিল, উনি থাকছেন এই জায়গাগুলোতে, বেশি থাকছেন হচ্ছে শিলাইদহে। পরবর্তীতে যখন জমিদারের ভাগাভাগি হইলো, পৈতৃক সম্পত্তির যে ভাগাভাগি হয়, তো রবীন্দ্রনাথের ভাগে পড়ছিল শিলাইদহের জমিদারি, মাথায় রেখে এগুলো, হ্যাঁ। আর নওগাঁর প্রতিসর এবং সিরাজগঞ্জের শাহজাদপুর, এই তিনটা জায়গা। জোড়াসাঁকো তো ইটসেলফ কলকাতায়, তাদের বাড়ি এটা। অপরিচিতা গল্পটি প্রথম সংকলিত হয় কোন গ্রন্থে? গল্পগুচ্ছ, গল্প সপ্তক, গল্প স্বল্প, গল্প সংক্ষেপ। এটা প্রথম সংকলিত ছিল গল্প সপ্তকে, পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে, আমরা একটু আগে পড়ে আসছি। তারপরে অপরিচিতা গল্পের কথক কে? কথক অনুপম। তারপরে হচ্ছে অপরিচিতা গল্পের কথকের বয়স কত? 26, 21, 28, 27 বলা আছে এখানে, আজ আমার বয়স 27 মাত্র। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদক কে? রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। তো এখানে এজরা পাউন্ডের কথা আসছে, ডব্লিউ বি ইয়েটস এর কথা আসছে, টি এস এলিয়টের কথা আসছে। তিনটা প্রসঙ্গ কি? টি এস এলিয়টের কবিতা প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর অনুবাদ করে বাংলায় করে বাংলাদেশের বাঙালি বা বাংলা ভাষী কবিদেরকে সুযোগ দিয়েছিলেন ইংরেজি সাহিত্য বা ইউরোপ আমেরিকার সাহিত্যের সাথে পরিচিত হওয়ার। এজরা পাউন্ড, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে মুগ্ধ হয়েছিলেন, বলেছিলেন তাহলে আপনি এগুলোকে আরো আরো ইংরেজি অনুবাদ করে প্রকাশ করেন। আর ডব্লিউ বি ইয়েটস, উনি একজন আয়ারল্যান্ডের আইরিশ কবি। উনি সং অফারিংস এর ভূমিকা লিখছিলেন। সং অফারিংস এর ভূমিকা লিখেন। এবং মজার তথ্য দিব তোমাদেরকে এখন, রবীন্দ্রনাথ 1913-তে নোবেল পাইছে। আর ডাব্লিউ বি ইয়েটস, ডাব্লিউ বি মানে হচ্ছে যে ডাব্লিউ বি মানে উইলিয়াম বাটলার ইয়েটস, উনি 1923 সালে উনিও নোবেল পান। রবীন্দ্রনাথ ঠাকুরের 10 বছর পরে উনি নোবেল পাইছেন। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয়? 16, 12, 15, 13, 15। এরপরে কার্তিক এর অগ্রজ কে? অগ্রজ মানে বড় ভাই, অনুজ মানে ছোট ভাই। কার্তিকের অগ্রজ হচ্ছে গজানন মানে গণেশ। বাংলা সাহিত্যে আধুনিক ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু আধুনিক ছোট গল্প না, ছোট গল্পের জনক উনি। বিশ্ব সাহিত্যে ছোট গল্পের যিনি জনক, একজন আমেরিকান সাহিত্যিক, ওনার নাম এডগার অ্যালান পো। তোমরা আমার যদি ভুল না হয় 19 সাহিত্যের রূপরীতি নামে যে লেখাটা ছিল, ওই জায়গায় এটা পড়ে গেছো, এডগার অ্যালান পোর কথা। আর বাংলা সাহিত্যে এই কাজটা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং উনি ছোট গল্পের জনক, উনি আধুনিক ছোট গল্পের জনক, যেভাবে বলো না কেন। ওকে, এরপরে আসো, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ? লোকরহস্য, বাংলা ভাষা পরিচয়, প্রবন্ধ, সাম্য। রবীন্দ্রনাথের প্রবন্ধ যদি বলা হয়, এখান থেকে যদি উত্তর নিতে হয়, তাহলে বাংলা ভাষা পরিচয়। লোকরহস্য বঙ্কিমের লেখা, সাম্য বঙ্কিমের বই, এটা উনি বাজার থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন। কোন প্রবন্ধগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের? পশ্চিম যাত্রীর ডায়েরি, পারস্যে, পথে ও পথের প্রান্তে, ব্যথার দান, রিক্তের বেদন হেনা, ঘাটের কথা, রাজপথের কথা, খাতা, তারপর সংসার সীমান্ত, সাগর সঙ্গম, তারপরে তেলেনাপোতা আবিষ্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের মানে সবগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের হওয়া লাগবে। এখন ব্যথার দান, রিক্তের বেদন দেখলে বোঝা ছিল ইয়ের কাজী নজরুলের। আর উপরে দেখো পশ্চিম যাত্রীর ডায়েরি রবীন্দ্রনাথ, পারস্যে রবীন্দ্রনাথ, পথে ও পথের প্রান্তে রবীন্দ্রনাথ। যখন তিনি ঘুরতে বেরোছিলেন, পৃথিবীর অনেক দেশে ঘুরেছেন, তখনকার সময়ের অভিজ্ঞতার কথা নিয়ে এই লেখাগুলো। কোন নাটক গুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের?
ভানুমতি চিত্তবিলাস, কৌরব বিয়োগ, চারমোহ চিত্তরস, কুল সর্বস্ব, কুলীন কুল সর্বস্ব, কীর্তিবিলাস, ভদ্রার্জুন, চক্ষুদান যেমন কোন তেমন ফল, উভয় সংকট, চিত্রাঙ্গদা, বিদায় অভিশাপ, মালিনী। নিচেরটা চিত্রাঙ্গদা, বিদায় অভিশাপ, মালিনী। আর এটা সম্পর্কে একটা তথ্য মাথায় রেখো, পরীক্ষা আসতে পারে। কুলীন কুল সর্বস্ব, কুলীন মানে ব্রাহ্মণ, কুল সর্বস্ব মানে ব্রাহ্মণ বংশ সর্বস্ব, কুল মানে বংশ। আমরা অনেক সময় চাপাবাজ মানুষকে বলি না, আরে ওর সাথে কথা বলে লাভ কি, ও তো চাপা সর্বস্ব, চাপা দিয়ে তোরে ভুলভাল বুঝাই দিবে। তো ব্রাহ্মণরা বংশ সর্বস্ব। এটা হচ্ছে বাংলা সাহিত্যের লেখা প্রথম দিককার নাটকগুলোর একটা। এই যে ভদ্রার্জুন, কুলীন কুল সর্বস্ব এগুলো লিখেছিলেন তখনকার সময় রামনারায়ণ তর্করত্ন, একদম 1854-55 সালের কথা এগুলো। হ্যাঁ, সার্থক নাটক না, তবে লিখেছিলেন তিনি এগুলো। এরপরে হচ্ছে অপরিচিত গল্পে কোন বয়সটা না দৈর্ঘ্যের না গুণের হিসাবে বড়? 18, 19, 27, 32, 27। এটাকে অনুপম নিজেই বলেছেন, এটা দৈর্ঘ্য হিসেবে বড় না, গুণের হিসাবেও বড় না। অপরিচিত গল্পে অনুপমের বন্ধু কে? বিনোদা, কল্যাণী, হরিশ, শম্ভুনাথ। হরিশ, হরিশের রচনার গুণ আছে বলা হয়েছিল। বিনোদা তো বড় ভাই, পিস্তুত ভাই মানে ফুফাতো ভাই। রবীন্দ্রনাথের ছোট গল্পগুলোর বেশিরভাগ কোথায় রচিত? উত্তর, দক্ষিণ, পূর্ববঙ্গ, পূর্ববঙ্গে, বাংলাদেশ অঞ্চলে। নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? কাব্যগ্রন্থ নয়, শেষের কবিতা, এটা উপন্যাস। রবীন্দ্রনাথের লেখা সবগুলো এখানে, তবে এটা উপন্যাস, এটা কাব্যগ্রন্থ না। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ কোনটি? শেষ লেখা, বিসর্জন, কবি কাহিনী, গীতাঞ্জলি। শেষ লেখা। উনি যখন অসুস্থ ছিলেন, উনি নিজে তখন কিছু বলতেন না, কি বলে লিখতেন না, মুখে মুখে বলতেন, আরেকজন লিখতো। ওটা নিয়ে দুইটা বই হয়েছে, একটা বইয়ের নাম শেষ লেখা, একটা বইয়ের নাম হচ্ছে রোগ সজ্জায়। উনি মারা যাওয়ার পরে এগুলো প্রকাশিত হয়েছে, তবে সর্বশেষ বই যেটা সেটা শেষ লেখা। মাথায় রেখো এটা। হ্যাঁ, কোন জমিদারি শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের ভাগে পড়ে? যেটা একটু আগে কথা বলেছিলাম, শিলাইদহ, কুষ্টিয়ার জমিদারি। এরপর রবীন্দ্রনাথের 150তম জন্মবার্ষিকী পালিত হয়েছে কত সালে? 150তম, 1841, 2011। তারপরে হচ্ছে প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কারে ভূষিত হন? রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে সঞ্চয়িতা গ্রন্থের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চয়িতা হচ্ছে মূলত রবীন্দ্রনাথের কাব্য সংকলন। কাব্য সংকলন মানে হচ্ছে ওনার অন্যান্য বইতে যে কবিতাগুলো আছে সেখান থেকে ওনার পছন্দ মতো সুন্দর সুন্দর কবিতাগুলোকে একত্র করে একটা আলাদা বই করা হয়েছে, ওটার নামই কাব্য সংকলন। যেমন ধরো আমি একজন গায়ক, ধরো আমার 5,000 গান আছে, অনেক প্লেব্যাক আছে, ওখান থেকে আমি বললাম যে আমি টপ 100 গান আমার পছন্দ মতো আমি এক জায়গায় আলাদা করে করব। নতুন করে আমি গান লিখলাম না বা গাইলাম না, আগের গানগুলো থেকে বেছে বেছে কালেকশন করে 100 গানকে টপ 100 করেছি। এটা সংকলন, মনে থাকবে। তো রবীন্দ্রনাথের নিজের লেখা থেকেই উনি সংকলন করেছিলেন, এগুলো কাব্য সংকলন। ঠিক আছে। রক্তকরবী কে রচনা করেন? রক্তকরবী রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। নাটক, রবীন্দ্রনাথের লেখা বিখ্যাত নাটকের একটা রক্তকরবী। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কোন ধরনের রচনা? কাব্য, গল্প, উপন্যাস, প্রবন্ধ? আমরা একটু আগেই বলছি এটা কাব্য। রবীন্দ্রনাথের লেখা সর্বশেষ কবিতার বই এটা, সর্বশেষ প্রকাশিত কবিতার বইও এটা। উনি যখন অসুস্থ ছিলেন তখন মুখে মুখে বলা, আরেকজনের লিখে নেওয়া দুটো বই, একটা রোগসজ্জায় আর একটা শেষ লেখা। তো মারা যাওয়ার পরে দুটো বই প্রকাশিত হয়েছে এবং শেষে প্রকাশিত হয়েছে শেষ লেখা। তো শেষ লেখা দিয়েই আমাদের ক্লাসের শেষে আমরা চলে আসছি। সবাই ভালো থাইকো, পরবর্তী লেকচারে আবার কথা হবে, জানায়ও। আর ক্লাসগুলো যখন তোমরা দেখবা, দেখার পরে আমাদের যে ভার্সিটি খ যে গ্রুপটা আছে, আশা করি তোমরা সেখানে প্রত্যেকে মেম্বার হয়ে যাবা বা হয়ে গেছো অলরেডি। তোমরা তোমাদের মতামত গুলো দিও, কেমন লাগলো, কিভাবে দেখতে চাও, বা কেমন হইলে ভালো হয়। অর্থাৎ তোমাদের কনস্ট্রাকটিভ যে চিন্তা ভাবনা গুলো সেগুলোর সাথে আমরা পরিচিত হতে চাই। এগুলো অবশ্যই আমাদের তোমরা জানাবা। সবার জন্য দোয়া, শুভকামনা। শেষ করছি, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।